চেনা পথের বাইরে যারা হেঁটেছেন তাদের গল্পে আমরা খুঁজব নতুন পথ, নতুন প্রেরণা, নতুন চিন্তা। যারা সাহস নিয়ে অনিশ্চিত পথ বেছে নিয়েছেন তাদের পথই হবে আমাদের জন্য অমূল্য শিক্ষা। আজকের এই লাইভ আড্ডাটি তাদের জন্য যারা ভাবছেন আমি কি করব, কোথায় যাব, নিজেকে আরেকটু গুছিয়ে নেওয়া দরকার কি, এই প্রশ্নগুলো সবার মনের মধ্যে একবার না একবার আসবে। আর আমাদের অতিথি হলেন এমন একজন মানুষ যিনি শুধু নিজের পথ খুঁজে পেয়েছেন এমন না, বরং অনেকের পথ দেখানোর দায়িত্ব নিয়েছেন। তার অভিজ্ঞতা আমাদের জন্য হতে পারে এক মহামূল্যবান দিক নির্দেশনা। আজকের এই অনুষ্ঠানটি আমাদের সাথে আছেন একজন অমূল্য রত্ন, যিনি শুধু একজন শিক্ষকই নন, একজন লেখক ও অনুবাদকও। তার অভিজ্ঞতা আমাদের জীবনের পথ চলায় নতুন আলো দেখাবে। এই মুহূর্তে যে যেখানে আছেন, যে যেখানে বসে আমাদের লাইভটি দেখছেন, আর্মি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, সংক্ষেপে উসাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উসাব ক্যারিয়ার লাইভ আড্ডা 18তম পর্ব নিয়ে আমি হাজির হয়েছি কাজী সানজানা। আপনাদের সাথে আছি শিক্ষা, সাহিত্য ও ক্যারিয়ার বিষয়ক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। আজকের এই বিশেষ আড্ডায় আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন গুণী ব্যক্তিত্ব, মোহাম্মদ আলমগীর স্যার। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইংরেজি বিভাগ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োস্ট, কুমিল্লা ক্যাম্পাসে কর্মরত আছেন। তিনি একজন শিক্ষক, লেখক ও অনুবাদক। তার কথাগুলি শোনার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। আমাদের এই অনুষ্ঠানটি মূলত 4 ভাগে বিভক্ত। 1, পরিচিত শিক্ষা জীবন। 2, সাহিত্য ও অনুবাদ। 3, ক্যারিয়ার ও ভবিষ্যৎ ভাবনা। 4, দর্শকদের প্রশ্ন ও সমাপনী বার্তা। তাই আপনারা স্যারকে কিছু বলতে চাইলে কমেন্টে মন্তব্য করবেন। প্রথম পর্ব, পরিচিতি ও শিক্ষা জীবন। আসসালামু আলাইকুম আলমগীর স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি সঞ্জনা, আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের আলোচনা শুরু করার আগে আমি জানাতে চাই যে এক একটা শিক্ষা জীবন শুধু পরীক্ষার ফলাফল নয়, বরং ব্যক্তিত্ব ও জীবনের মূল্যবান শিক্ষা অর্জন করার ক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে একজন শিক্ষার্থীর বড় রিয়েল লাইফ লার্নিং কি হতে পারে বলে আপনি মনে করেন স্যার? বিশ্ববিদ্যালয়ে পড়া তো আসলে একটা শিক্ষা, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই হচ্ছে আমার কাছে মনে হয় যে এক ধরনের শিক্ষা, যেটাকে আমি উচিত শিক্ষা মনে করি। কারণ হচ্ছে আপনি স্কুল কলেজের একটা গণ্ডি পেরিয়ে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমাদের জীবনের আসলে ধরনটাই চেঞ্জ হয়ে যায়। ধরনটা চেঞ্জ হয়ে যায় মানে আপনি স্কুলে পড়লে আপনার স্কুলে আপনি পড়েন, আপনি কলেজে পড়লে আপনার কলেজে আপনি পড়েন, ওখানে আর কোনো কলেজ নাই আসলে। বিশ্ববিদ্যালয়ে আপনি যখন আসেন তখন দেখা যায় যে, যেমন আপনাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, তাও অত বেশি ব্যতিক্রম না আমাদের তুলনায়। আমরা যারা পাবলিকে পড়েছি আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমাদের যে 120 জনের মধ্যে কারোর সাথে কারো কলেজের মিল নাই, কারোর সাথে কারো কোনো গ্রামের মিল নাই। তার মানে হচ্ছে 120টা গ্রামের ছেলেপিলে একসাথে আসছে, এই জন্য এটা বিশ্ববিদ্যালয়। আসলে গ্রাম মানে আমি শহর বা ওয়ার্ডের কথা বলছি। তো বিশ্ববিদ্যালয় আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষা মানে ভর্তি হওয়াটা একটা শিক্ষা। তারপরে আমি যেটা মনে করি সেটা হচ্ছে 4 বছর 5 বছর আমরা যে কদিন বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় থাকি, এই যে 4-5টা বছর নিজেকে সহ্য করা, আমাদেরকে সহ্য করা, মানে নিজেকে সহ্য করা মানে 4-5 বছর নিজেকে ক্যাম্পাসে টিকিয়ে রাখা, টিচার, স্টাফ, বন্ধু বান্ধব সবার সাথে মোটামুটি 4-5 বছর তাল মিলিয়ে চলা, এটা একটা জীবন। আপনারা যারা যেমন এখন দেখবেন যে বাংলাদেশে মানুষ কেউ কাউকে সহ্য করতে পারে না, আমরা যেটাকে বলি হচ্ছে পরমত সহিষ্ণুতা। কেউ কারো মতামত সহ্য করতে পারে না, কেউ কারো প্রেজেন্স সহ্য করতে পারে না। ও যে হাঁটার সময় স্যান্ডেলে আওয়াজ, আমি নিজেও তো একই অবস্থা। আমি আমার স্টুডেন্টদেরকে, মানে আপনি জেনে খুব মজা পাবেন, বা ইউজটে আমাদের যত স্টুডেন্ট আছে, আমি হল প্রভোস্ট হওয়ার কারণে আবার হলেও স্টুডেন্টদের সাথে আমি খুব জড়িত। তো দেখা যায় কেউ হাঁটতে যাচ্ছে না, স্যান্ডেলের আওয়াজ করছে, আমি ওকে ডেকে বললাম জুতোর কি দাম কম নাকি। এইটাও একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন মানে আপনি এমন না যে আপনার সব পড়ালেখা শেষ, আপনি সবকিছু শিখেছেন, এখন আপনি খালি 4 বছর পরে গ্রাজুয়েশন হবে এবং আপনি পাস করে একটা চাকরি বাকরি করবেন, জীবনযাপন শুরু করবেন, এরকম না। দিস ইজ জাস্ট এ বিগিনিং। আপনি স্কুল কলেজে আসলে উই ডু নট লার্ন এনিথিং, উই জাস্ট পাস আওয়ার টাইম সো দ্যাট উই ক্যান গেট ইন টু দ্য প্রপার ওয়ে অফ গেটিং এডুকেশন। তো বিশ্ববিদ্যালয় হচ্ছে এই জায়গা যেখানে আপনাকে হাত ধরে কেউ রাস্তা পার করে দিবে না, কেউ আপনাকে হাত ধরে লাইন বাই লাইন পড়িয়ে দিবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্যটা এটা হওয়া দরকার। যেমন আমরা যেটা মনে করি যে স্যাররা, যেমন আমি প্রশ্ন করি, আমি যেখানে পড়াতে যাই, আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিই, আমি যেখানে পড়াতে যাই আমি প্রথমে কোর্স শুরু করার সময় এটা পড়ছেন এটা পড়ছেন, না স্যার এটা কেন সিলেবাসে নাই, স্যার আমাদের পড়ানো হয় নাই, কমন কমপ্লেন। তাই না? আমি যখন আমার ক্লাস সম্পর্কে যখন আরেকজন জিজ্ঞেস করবে আপনি একই কথা বলবেন, তখন আমার কথা হচ্ছে আপনাকে তো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য ডাকে নাই, রাদার আপনি বিশ্ববিদ্যালয়ে আসছেন পড়তে শিখতে। পড়তে শিখতে মানে আপনি আমাদের কথাবার্তা শুনবেন, তারপর নিজে গিয়ে নিজের মতো করে পড়ালেখা করবেন, তারপরে পৌঁছাতে না পারলে আপনি আমার পরামর্শ নেবেন। এই জায়গায় আমাদের একটা
আমার মনে হয় যে লার্নিং এর একটা ঘাটতি আছে, বিশেষ করে আমরা যারা প্রাইভেটে পড়ি। যেমন আমি প্রায় এই বছর আমার 8 বছর টিচিং হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের একটা রিডিং হচ্ছে, আমরা স্কুল কলেজে স্যাররা ধরে ধরে পড়াতেন। তো তো আমরা আসলে আপনাকে যদি সারা জীবন আপনার বাবা মা হাত ধরে রাস্তা পার করায়, আপনি কোনোদিন হাত ধরা ছাড়া রাস্তা পার হওয়াটা আপনার কাছে অসুবিধা লাগবে, মানে আপনার একটা অবলম্বন লাগবে। তা আমাদের রিডিংটা হচ্ছে এটা, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হবে এমন যেখানে আপনাকে কেউ হাত ধরে রাস্তা পার করে দিবে না, কেউ আপনাকে লাইন বাই লাইন ধরে ধরে পড়াবে না। হ্যাঁ, আমরা যদি প্রয়োজন পড়ে যার দরকার পড়বে তাকে স্কুলিং করবে, সে টিচার করবে না, স্টুডেন্ট একজন টিচারের রোল প্লে করবে। যেমন আমার বাচ্চা, সে নার্সারিতে পড়ে, ওকে টিচার দেখলাম রোল প্লের জন্য ওকে পড়াতে দিয়েছে, বলতে তুমি ওদেরকে পড়াও। ও সুন্দর করে ওদেরকে মানে পড়াচ্ছে, বকা দিচ্ছে, কারণ ও বলছে বাবা আজকে আমি টিচার হয়ে গেছি। আমরা যেটা চাই সেটা হচ্ছে রোল প্লে। ধরেন আপনি বললেন যে আমার পড়ালেখা ভালো লাগে না, আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো। হ্যাঁ, আপনার একটা সার্টিফিকেট দরকার। তার মানে এমন না যে আপনি একেবারে পড়বেন না, আপনি যেটা করবেন, ধরেন আপনি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, তাহলে আমার কাজ হবে প্রথম স্টুডেন্ট হিসেবে শার্প হওয়া, মানে স্টুডেন্ট হিসেবে আমার কাজগুলো ঠিকঠাক করা। ধরেন আমি একটা দোকান দিলাম, তাহলে আমার কাজ হবে দোকানদার হিসেবে 1 নাম্বার হওয়া। সার্টেনলি আপনি প্লেয়ার, তাহলে আপনাকে প্লেয়ার হিসেবে ভালো করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটাকে আমি এই জায়গায় এইভাবে দেখি, সেটা হচ্ছে এখানে আপনি মজা, মানে সবকিছু পড়ে মজা পাবেন তাও না, সব সাবজেক্টে মজাও লাগবে না। হয়তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে আপনার মনে হয় যে না, আমি ল পড়লে ভালো হইতো, ল যে পড়ে ও মনে করে যে ইংরেজিতে পড়লে ভালো হইতো, ইঞ্জিনিয়ারিং এর ও বলে যে ইঞ্জিনিয়ারিং পড়া মানে চুল ছিঁড়ে ফেলা, অনেকে চুল, মানে একটা পরীক্ষা দেখলেও তো অনেকের মাথা খারাপ হয়ে যায়। এইটা হচ্ছে আরেকটা শিক্ষা, যে আমি ছেড়ে দিব কিনা। এবং আমি যেটা বলি, জীবন হচ্ছে ছেড়ে দেবো এবং আঁকড়ে ধরার মাঝামাঝি যে অংশ, যে দক্ষতা, যে আমি জীবনকে ছেড়ে দিব একটা সময়, আবার একটা সময় আঁকড়ে ধরবো, এটা হচ্ছে জীবন। এবং বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষের যোগ্যতা হওয়া দরকার এটাই, জীবনটাকে যখন ছেড়ে দিতে হয় তখন আমি ছেড়ে দিব, যতটুকু ছেড়ে দিতে হয় ততটুকু ছেড়ে দিয়ে লাগামটা আমার হাতে থাকবে। মানে আমি আকাশে উঠবো, কিন্তু আমি দড়ি ছেড়া হব না। আমি আবার যখন আমার নিয়ন্ত্রণের দরকার পড়বে তখন আমি আবার আমার সেন্টারে চলে আসবো। তো আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা জীবন শেখার, মানে জীবনের শেখার একটা পথ, যে আপনি জীবনের জন্য প্রস্তুতি হবেন। এখানে আপনার সিজিপিএ 3.90 হলো, 3.50 হলো, ইট ম্যাটার্স ভেরি লিটল। আপনি দেখবেন যে আপনি যদি আমার সিজিপিএ জানেন, আপনি হাসবেন। আমার স্টুডেন্টদের মধ্যে যে একেবারে কম গ্রেড পায় সে আমার সমান সিজিপিএ পায়। এইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি যে বিষয়টা পড়েছেন, আপনি যে বিষয়ে পড়ছেন, আইনে পড়ছেন, তাহলে আপনি আইন সম্পর্কে আপনি যতটুকু জানা দরকার আপনি প্রিপেয়ার্ড হবেন। আমার কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষা মনে হয় দুটো বিষয়। একটা হচ্ছে আমি এডুকেটেড হব, মানে আমি জিনিসগুলো শিখবো। এডুকেটেড হওয়া মানে আমি বই পড়া মুখস্থ করাকে বলছি না, আমি আমি জীবন যাপনটাকে বলছি। মানে আমার তো জীবনটা যাপন করতে হবে। আমি আমার ছাত্রদেরও একটা প্রশ্ন করি, তুমি কি জীবন যাপন করো না জীবন টেনে নিয়ে যাচ্ছে? মানে উই আর লিভিং এ লাইফ অর উই আর লিডিং এ লাইফ। তো বেশিরভাগ মানুষ বলে যেটা, সেটা হচ্ছে উই আর লিডিং এ লাইফ, মানে জীবন একটা চলছে, টেনে নিয়ে যাচ্ছি, বড় হচ্ছি, বিয়ে করব, শাদী করব, বাচ্চা হবে, কাচ্চা হবে, কোন রকম চলবে। আবার কেউ বলছে না, আমার জীবনটা একটা জীবন, লাইফ ইজ নট এ। এই জন্য একজন দার্শনিক এমারসন আসলে বলছেন যে লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। যে জীবন এমন না যে আপনি 200 মিটার ম্যারাথন দৌড়াইয়া ফার্স্ট হয়ে গেলেন, জীবন শেষ হয়ে গেল, এরকম না। জীবন হচ্ছে ইটস এ কন্টিনিউয়াস জার্নি। আপনাকে কখনো দৌড়াতে হবে, কখনো বিশ্রাম নিতে হবে, কখনো ঘুমাতে হবে, আবার কখনো হাঁটতে হবে। এটাই হচ্ছে জীবন। এবং বিশ্ববিদ্যালয় শিক্ষাটা হচ্ছে, আমি যেটা বলবো, ইউনিভার্সিটি এডুকেশন ইজ নট এ ডেস্টিনেশন। অনার্সে কত পাবো, মাস্টার্সে কত পাবো, দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ, দ্য রিয়ালিটি ইজ, আমি আসলে এটাকে একটা জার্নি মনে করব। আমার কোনো ডেস্টিনেশন না, আমার জার্নিটা আমরা জার্নিতে কি করি, জার্নিতে আমরা কিছু মানুষ আছে মুখ বাঁকা করে থাকে, কিছু মানুষ সারা পথ বমি করে, আর কিছু মানুষ সারা পথ কানে হেডফোন দিয়ে, মাথায় বালিশ লাগিয়ে, চোখের সামনে দেখবেন যে এখন নতুন একটা মাস্ক আছে, একবারে নাক মুখ থেকে। হ্যাঁ, আবার আর কেউ আছে, আমার মতো যেসব লোক, ওরা হচ্ছে সারাক্ষণ চোখ খোলা রাখে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন গাড়ি আগে যাচ্ছে। হ্যাঁ, উপভোগ করে। এই যে জার্নিটা আসলে উপভোগ করার জিনিস। জার্নি মানে আপনি গাড়িতে উঠে ঘুমাই গেলেন, নাক ডাকলেন, আরেকজনকে বিরক্ত করলেন, এটা আমি জার্নি মনে করি না। তো শিক্ষা জীবনও এরকম। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছেন, আপনি কাউকে বিরক্ত করবেন না করবেন এগুলো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আপনি আসলে বিরক্ত করলে সেটা কিভাবে সহ্য করবেন, ওটা এড়িয়ে যাবেন না। সেটাও একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার অংশ। মানে আমার যে জীবন, আমি যেটা মনে করি, আপনারা বিশ্ববিদ্যালয়ে যখন আসেন তখন 18 বছর বয়স, আমি যদি বটম লাইন ধরি, 18 বছর বয়সে একটা মানুষ সে নাগরিক হতে শেখে। এই জন্য বাংলাদেশে ভোটাধিকার 18। 18 মানে হচ্ছে আপনি একেবারে পরিণত হয়ে গেছেন, অ্যাডাল্ট হয়ে গেছেন, ম্যাচিউর হয়ে গেছেন, কিছুই না।
মানে ম্যাচিউর, ওই যে পিএইচডির ক্ষেত্রে বলে হচ্ছে মানুষ পিএইচডি শেষ মানে আপনি অনেক কিছু হয়ে যান না, আপনি গবেষণা করা শিখে গেছেন। 18 বছর মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন মানে আপনি অনেক বড় হন নাই, আপনি বড় হওয়ার পথে পা দিয়েছেন। সুতরাং বড়টা হইতে হবে বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই জন্য আমরা অনেক সময় বলি হচ্ছে, আমরা ফ্রেন্ডদেরকে বলি, যেমন বলি যে আমরা বলি যে তাসনিয়া, আমার ফ্রেন্ডের নাম যদি তাসনিয়া হয়, আমার ফ্রেন্ডের নাম যদি শিবগাত হবে, যে কোনো একজন, আমরা বলি যে ও এখনো বড় হলো না, স্কুলের অভ্যাস হয়ে গেল। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা, যে আমরা বড় হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আমরা বড় হওয়াটা শিখে যার যার জীবনে এগিয়ে যায়। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা বলে আমি মনে করি, অন্তত আমার কাছে। সঞ্জনা? স্যার, শুনে খুবই ভালো লাগলো। আমি একজন স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমি ওই জিনিসগুলো, আপনি যে জিনিসগুলো বলেন আমি অনেক রিলেট করি, বা এই জিনিসগুলো আসলেই আমাদের জানা খুবই দরকার। আমার মতো, আমি মনে করি আমার বাকি সব সহপাঠীরা, আমার সিনিয়র ইভেন জুনিয়র, শেখার কোনো শেষ নাই। তো স্যার, আপনার কাছে মনে হয় যে কোন অভিজ্ঞতা বা উপলব্ধি তার ভবিষ্যৎ পথ গঠনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে একজন শিক্ষার, একজন শিক্ষার্থীর জন্য? আসলে আমি যেটা বললাম, ধরেন আজকে আপনি একটা ক্লাস টেস্ট দিলেন, 0 পেলেন, আপনি কি এখন এইটাতেই শিক্ষা নিবেন হচ্ছে আমি আর পড়ালেখা আমাকে দিয়ে হবে না, আমি আর পড়তে আসবো না, এই কোর্স আমাকে দিয়ে হবে না, আমি এটা রিটেক নিব, রিটেক নিলেন আবার ফেল করলেন, ওটা করবেন? নাকি আপনি ধরে নিলেন যে আমি আজকে ভালো করি নাই, প্রিপারেশন ছিল না, এটার জন্য ওয়ার্কআউট করবো যে আমি আসলে কি কারণে ভালো করি নাই। এমনও হইতে পারে যে আমি কোনো কারণ ছাড়াই ভালো করি নাই, মানে আমি কোনো কারণ ছাড়াই মনোযোগী হই না, ওকে, আরেকদিন মনোযোগী হবো। তো বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, উপলব্ধি করার বিষয়। উপলব্ধি করার বিষয়টা হচ্ছে নিজেরই। আপনি ভুল করবেন, জীবনে ভুল এবং শুদ্ধের মাঝামাঝি আসলে কিছু নাই। ধরেন নদী আছে, নদীর উপরে সর্বোচ্চ ব্রিজ থাকে, এছাড়া তো আর কিছু নাই। বা নদীতে 2টা পাড়, তো 2 পাড়ের এক পাড়ে থাকবেন আর নাইলে পানিতে ভাসবেন, এর মাঝখানে কিছু আছে? নাই। তো জীবনে ভুল শুদ্ধের মাঝামাঝি কিছু নাই। আইদার আপনি ভুল করবেন, শুদ্ধ করবেন। ভুল করলেও দায়িত্ব নিতে হবে, এটা আমি করেছি। এজন্য একজন দার্শনিক বলছেন ট্রাস্ট ইউর ইমোশন। এখন ইমোশন কি? ইমোশন মানে আমরা নেগেটিভ কিছু মনে করি। ইমোশন মানে হচ্ছে একজনের সাথে হাত ধরে পালিয়ে যাওয়া, সিনিয়র ভাইকে জুনিয়র ভাইকে পছন্দ হয়েছে তার সাথে এগুলোকে আমি ইমোশন মনে করি না। ইমোশন মানে হচ্ছে যে ফিলিংস এর সাথে আমার রিজনিং আছে, আমার যে অনুভূতি, সেটাতে যুক্তি থাকতে হবে যে আমি এই কারণে এটা পছন্দ করি। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি এটা কেন পছন্দ করেন, বলতে আমি জানি না, আমি পছন্দ করি তাই পছন্দ করি, এটা কোনো ব্যাখ্যা হইতে পারে না। যেমন আপনি যে জানেন না সেটা জানাটা হচ্ছে বড় উপলব্ধি। ওই যে সক্রেটিস বলছিলেন যেটা, সেটা হচ্ছে সক্রেটিস বলছিলেন হচ্ছে আমার সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে আমি আসলে আমি কি জানি না, আমি যে জানি না সেটা আমি জানি। আমাদের অসুবিধা হচ্ছে আমরা যে জানি না সেটা আমরা জানি না, আমরা যে জানি না সেটা আমরা না জেনে আরো জানার বান করি। এটা আসলে ঠিক না। সবচেয়ে বড় উপলব্ধি হচ্ছে আমি জানি না, আমার দোষ এইটা, আমি এটা ওভারকাম করার চেষ্টা করব। আর নো ওয়ান ইজ পারফেক্ট, জীবনে পারফেক্ট বলে কিছু নাই। নো ওয়ান ইজ 100% রাইট আর নো ওয়ান ইজ 100% কারেক্ট। যে আমরা ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম, মাদার ইন মেনভিল, ওখানে বলছিল নো ওয়ান হিটস অ্যাকুরেটলি অলওয়েজ। মানে আপনি সবসময়, ধরেন আপনি ব্যাটসম্যান, টেন্ডুলকার পৃথিবীর সেরা ব্যাটসম্যান, ক্রিকেটে তাকে একেবারে যাবতার পর্যায়ে মনে করা হয়। টেন্ডুলকার কি সব দিন ভালো করেছেন? করেন নাই। টেন্ডুলকারকে যখন ক্যাপ্টেন বানানো হয়েছে সে তো একেবারে ব্যর্থ হয়ে গেছে। আপনি ধরেন বিশ্ববিদ্যালয় শিক্ষার আরেকটা মজার বিষয় হচ্ছে উপলব্ধির বিষয়। ধরেন 8টা সেমিস্টার, আপনাদের তো সেমিস্টার, আমাদের ছিল ইয়ার। আমাদের তো বিশ্ববিদ্যালয়ের জীবন মানে নারকীয় জীবন। কালকে আমার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, আমি যাচ্ছি না। আমি যাচ্ছি না এমন না যে আপনি মনে করতে পারেন যে স্যার বোধহয় মানে ওখানে খুব একটা ভালো করে নাই বা স্যারকে কেউ চিনে না, এরকমও কিছু না। আমি বলছি টপার দেয়ার অলসো, আমি আবার নিজের কথা নিজে বলছি না, সত্য কথাটা বলছি। টপার অলসো এন্ড এভরিওয়ান নোজ মি হিয়ার। হ্যাঁ, এভরিওয়ান নোজ মি হিয়ার। কিন্তু আমি যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ আমার কাছে মনে হচ্ছে যে না, the things that I needed to get from my university education I was not given, I was denied, I was declined, I was not taken care of. এটাও একটা উপলব্ধি যে সবাই যাচ্ছে খুশি মনে, গাউন পরে ছবি দিবে, বউ বাচ্চা নিয়ে ছবি দিবে। আমরা তো দুজনেই, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কালকে গাউন পরে, আজকে গাউন পরে ছবি তোলার কথা। কিন্তু আমাদের দুজনের রিয়েলাইজেশন হচ্ছে না, মানে আমি যা পাওয়ার কথা সেটা I was not taken care of properly। তো এখন আবার আমার রিডিংটা কি? ওখানে আমার একটা উপলব্ধি আছে। উপলব্ধি হচ্ছে I was not taken care of, I was not given any care, I was denied of any service, but I tried my best, that's why I have come out at this position। মানে আমার যেখানে কোনোদিন ভালো মতো ক্লাস হয় নাই, ভালো মতো কোনো টিচার পড়ায় নাই, কে কি পড়াইছেন না পড়াইছেন আমাদের কিছু মনে নাই। আমি তো প্রায় সময় আমাদের স্টুডেন্টদেরকে গালি দিই যে তোদের পড়াইয়া যে পরিমাণ আয়ু কমে যাচ্ছে, আমাদের টিচারদেরও যদি এরকম পড়ানোর ন্যাক থাকতো তাহলে তো আমরা আরো কিছু শিখতে পারতাম। তো এই যে একটু উপলব্ধির বিষয় হচ্ছে আপনাকে কেউ
আপনার পড়ার ন্যাক আছে, আপনার জানার শখ আছে, আপনার জানার আগ্রহ আছে, আপনি জানতে চান, শিখতে চান, কেউ একজন আপনাকে শেখাচ্ছে না, এখন আপনি কি ঘুমাই যাবেন? না। আপনি কি ছেড়ে দিবেন? না। আপনি কি করবেন? আপনাকে নিজেকে অন্তত কি করতে হবে? জানার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় উপলব্ধি। প্রথমত আপনাকে জানতে হবে আমার একটাতে হয় নাই মানে আমার জীবনে শেষ না। আমার আরেকটা বাস্তবতা হচ্ছে ধরেন আমাকে জানতে হবে যে আমি কি জানি না জানি, আমি কি পারি না পারি, আমার সীমাবদ্ধতা কি কি, তারপর আমি চেষ্টা করব। আমি 100% কখনো পারবো না, কিন্তু আমি 100% ট্রাই করব। আই উইল নট গেট সাকসেস 100%, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমি বলতে পারবো যে আমি এটা মন থেকে চেয়েছি, পাই নাই, বাস ভুল হয়েছে, হ্যাঁ এটা আমি মনোযোগ দিয়ে করেছি, করার সময় উপভোগ করেছি, ভুল হয়েছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, নেক্সট টাইম ঠিক হবে। আরেকজন যদি বলে যান আপনি তো ফেল করেছেন, হ্যাঁ ঠিক আছে ভাই আপনি পাস করেছেন, কনগ্রেটস, আমি ফেল করেছি, লেট মি ট্রাই এগেইন। এটা হচ্ছে সবচেয়ে বড় উপলব্ধি, কিন্তু আমরা এটা পারি না। আর আপনি যতই মোটিভেশনাল কথা বলেন, হ্যাঁ আপনি যতই মোটিভেশনাল কথা বলেন, যতই পরামর্শ দেন, আমরা এগুলো ধরি না। আমরা সবাই জানি ভালো করে পড়লে ভালো রেজাল্ট করা যায়, ক্লাসে মনোযোগী হলে টিচাররা পছন্দ করে, ক্লাসে মনোযোগী হলে নোট নেওয়া যায়, শেখা যায়, কিন্তু আমরা করি না। করি না কেন? আমাদের শরীরের সব অংশ, অঙ্গ, মন এগুলো সবসময় সুপ্ত অবস্থায় থাকতে চায়। তো নিজেকে আপনি যদি নিজেকে নিজে না নাড়ান, আপনারা কেউ নাড়াইতে পারবেন। এটা হচ্ছে দুনিয়ার, মানে আপনি যদি না জাগেন, আপনি যদি জাগতে না চান, আপনি যদি শিখতে না চান, আপনি যদি করতে না চান, আপনাকে ভাই কেউ মোটিভেট করে কিছু করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের টিচার আপনি যেখান থেকে আনেন, অক্সফোর্ড থেকে আনেন বা এই আমাদের কালাকচুয়া থেকে আনেন, কালাকচুয়া মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে একটা গ্রাম, আপনি চিনবেন, মানে আপনি চিনবেন হয়তো পরে। তো কালাকচুয়া থেকে আনেন বা ক্যামব্রিজ থেকে আনেন, একই। কারণ আমি চাই হচ্ছে টিচারের চেয়ে আমার বেশি গুরুত্ব দরকার হচ্ছে আমার তো ভালো স্টুডেন্ট দরকার। টিচাররা মাঝারি ধরনের হবে, সে পরিশ্রম করতে 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 পড়াবে, ঘেমে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না, রাতভর ঘুমাতে পারবে না, পড়ে আসবে, রিসার্চ করে আসবে। এখন আমাদের হয়েছে উল্টো, আমরা বকা দিই আর আপনারা বকা খেয়ে চলে যান। এটা উপলব্ধি না। উপলব্ধি হচ্ছে আমি যে জানি না, আমি এখানে পড়তে এসেছি, আমাকে পড়াতে চাচ্ছে, আমার পড়া দরকার। আমি তো রাস্তার একটা মানুষকে ধরে বকা দিচ্ছি না পড়ার জন্য, এ ভাই আপনি এই কবিতাটা পড়েন নাই কেন, ভাই আপনি ইঞ্জিনিয়ারিং এর ছকটা আঁকেন নাই কেন, আমি কাউকে বকা দিচ্ছি না। তাহলে আপনার যে প্রয়োজন সেটার জন্য আরেকজন লোক আপনাকে বলছে, আর আপনি বলছেন যে আমাকে বকা দিচ্ছে। এই যে বকা দিচ্ছে বলাটা একটা নেগেটিভ উপলব্ধি। রাদার উপলব্ধিটা হচ্ছে এটা, বকা দিচ্ছে কেন, আমার জন্য। আপনি মনে করেন, আচ্ছা বলেন, টিচারদের টিচার ছাড়া আর কিছু হওয়ার সুযোগ আছে? নাই। মানে আমি টিচার, এখন আমি টিচার, এখান থেকে আমি কি হব? আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট হব, প্রফেসর হব, তাও তো টিচার। এছাড়া আমার আর কিছু নাই। কিন্তু আমার আমার ওটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে আপনার আমরা ছোট ছিলাম তখন আমাদের দাড়ি গোঁফ কিছু ছিল না, বড় হচ্ছে দাড়ি গোঁফ, চুল কমে যাবে, দাড়ি গোঁফ বেড়ে যাবে, এটা হচ্ছে বড় হওয়ার সাথে সাথে হয়। তো আপনি একটা চাকরিতে জয়েন করলে তো এমনিতে আপনার পদ পদবি বাড়বে, আমি ওটা বলছি না। বলছি যেটা সেটা হচ্ছে আমাদের লাভটা কোথায়? আমাদের লাভ হচ্ছে আমাদের ছাত্ররা এক এক সময় এক এক রকম স্টুডেন্ট আসবে, এক একটা কাজ করবে, সে এক এক জায়গায় এক্সপ্লোর করবে, এক এক জায়গায় উন্নতি করবে। আপনি ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের টিচার, যেমন আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি 26 বছর বয়স, তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, সরি 25 বছর সামথিং, 26 বছরই ধরে নিতে পারেন। একজন টিচার 25-26 বছরে জয়েন করলে উনি 39 বছর, 40 বছর ধরেন, 40 বছর বিশ্ববিদ্যালয়ে পড়ান। 40 বছরে 80টা ব্যাচ, আপনাদের প্রাইভেটের হিসাব করলে 80টা ব্যাচ, 80টা ব্যাচের মধ্যে 50 জন করে স্টুডেন্ট ধরলে কত হয়? অনেকগুলো স্টুডেন্ট হয়, আমার 8-10 হাজার স্টুডেন্ট হয়। আমি যেটা করতে পারি না সেটা আমার স্টুডেন্টরা করবে, এটাই তো আমার চাওয়া, নাকি? নাকি আমি যেটা না করে ঘৃণা করে পারি, আমি যেটাকে পছন্দই করি না, অপছন্দের কাজ, সেটা আমার স্টুডেন্টরা করবে। আমরা তো টিচাররা হচ্ছে আসলে আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে আয়নায় দেখি এবং আমার জীবনে যেটা, আমার জীবনটাকে আমি একটা আতস কাছে ফেলে আমি যা যা করতে পারি না সেটা আমার ছাত্ররা করবে। মানে যা যা পজিটিভ কাজ আমার পক্ষে করা সম্ভব না সেটা আমার ছাত্ররা করবে, আর যা যা আমি নেগেটিভ করছি সেই কাজগুলো করবে না। এটা আমার কাছে বড় উপলব্ধি মনে হয়। সঞ্জনা? জি স্যার, শুনে খুবই ভালো লাগলো। স্যারদের সঙ্গে আসলে আমাদের কথা বলা হয় ক্লাসে বা কোনো সেমিনার এসবে, তাছাড়া এত খোলাখুলি ভাবে খুবই কম সময় আমাদের এরকম সুযোগ হয়ে ওঠে। তো স্যার আমি আপনার কাছে আরেকটা প্রশ্নে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনার চোখে শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি? শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, ওই যে বললাম, আমার যে কোনো শিক্ষা নাই সেটা আমার বুঝতে পারা, যে আমি আসলে শিক্ষিত না, আমাকে শিক্ষিত হইতে হবে। এখন শিক্ষিত মানে, আমি আবার বলছি, ফর্মাল এডুকেশন না। সব সময় শিক্ষিত মানে হচ্ছে আপনি নিজেকে গড়ে তোলা, নিজেকে প্রশিক্ষিত করে তোলা, প্রিপেয়ার করে তোলা, যাতে, যে একটা পুরনো প্রবাদ আছে, এমন জায়গায় বসো না লোকে বলে উঠো,
এমন কাজ করো না লোকে বলে ছোট। এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, যে আমি কোথায় বসবো, কোথায় থামবো, কখন শুরু করব, কখন শেষ করব। এখন আমরা শুরু করি, শেষ করি না। আমরা শুরু করলে শেষ করতে চাই না, শেষ করলেও দ্রুত শেষ করি। আমরা আমরা কোথায় বসবো সেটা জানি না, আরেকজনের জায়গায় গিয়ে বসি, ওখান থেকে আমাকে তুলে দিলে আমরা মন খারাপ করে আর বসতেই চাই না বা দ্বিতীয়বার আসি না। আবার আমরা এমন এমন কাজ করি যেটার কারণে আমরা নিজেরও বকা খাই, যারা বকা দেয় তারা নিজেরও ছোট হয়। যেমন আমি স্টুডেন্টদেরকে যেটা বলি সেটা হচ্ছে, তোমরা যে বারবার ছোট হও কেন, তোমরা এসে বারবার আমাদের কাছে বকা খাও কেন? এটা তো নিজেরই অপমান। যে একটা মানুষ, আপনি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ধরেন আমি আপনার সামনে হাসছি, এটা দেখতে ভালো লাগবে যে একটা মানুষ একটা মানুষকে দেখে হাসছে, আরেকটা মানুষ আরেকটা মানুষের সামনে একেবারে মুখ কালো করে গম্ভীর চোখ দিয়ে ডেপ 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 করে পানি পড়ছে, একটা মেয়ে বা একটা ছেলে দাঁড়িয়ে আছে টিচারের সামনে, ডেপ ডেপ করে চোখ দিয়ে পানি পড়ছে, বকা খাইয়া কলিজা চমকে যাচ্ছে, পিলে চমকে যাচ্ছে। আপনি কি এটা পছন্দ করেন, নাকি আপনি চান যে একটা মানুষকে হাসি ফোটাক? ওটা চাই। খুশি থাকুক। এই যে এটা উপলব্ধি করতে পারাটা, আমি তো বলি যেটা সেটা হচ্ছে, আপনি যখন নিজেকে ছোট করেন তখন আপনি শুধু নিজেকে ছোট করেন না, আপনি যার সামনে ছোট হন তাকেও আপনি ছোট করেন, কারণ তাকেও আপনার লেভেলে নামিয়ে যেতে বাধ্য করেন। এই জন্য একটা পুরনো প্রবাদও আছে যে বোকার সাথে তর্কে যাবেন না, বোকার সাথে তর্কে গেলে সে আপনাকে বোকামোর শেষ পর্যায়ে নিয়ে যাবে। তেমনি আমি বলছি যে ভিক্ষুকের সাথে আপনি আত্মীয়তা করবেন না। আত্মীয়তা মানে শুধুমাত্র বিয়ে শাদী এটা সেটা না, আত্মীয়তা মানে বন্ধুত্ব হইতে পারে, আত্মার সম্পর্ক হইতে পারে। আপনি বেকুবের সাথে চললে সে যদি ভালো মানের বেকুব হয় তাহলে আপনাকে বেকুব বানিয়ে ছাড়বে, কেমন? আর এই জন্য আমাদের দিকে চিটংয়ের দিকে একটা কথা বলে যে ভালো মানুষের ছায়া দিয়ে হাঁটলো ভালো। চট্টগ্রামে একটা প্রবাদ আছে, ভালো মানুষের ছায়া মারানো ভালো। তার মানে ছায়া মারানো মানে হচ্ছে এটা আক্ষরিক করতে বলে না, সেটা হচ্ছে ভালো মানুষ কি কি করছে সেটার প্রতিফলন দেখা, সেটা রিফ্লেকশন দেখা। আমরা নাটক সিনেমা কেন দেখি? নাটক সিনেমা দেখি মানুষ দেখিতে নাটক সিনেমা দেখে হাততালি দেয়, এইটা সে দেখায়, আমি চিন্তায় পড়ে যাই, কারণ ওই কাজটা কেন করলো, ওটা না করলো পারতো। তাহলে এটা সমাজে না করা দরকার, এটা সমাজের একটা দোষুটি তুলে ধরে নাটক সিনেমার মধ্যে দিয়ে। কিন্তু আমরা নাটক সিনেমা দেখে হাততালি দিই আর রিভিউ দিই 10-এ 10, 8-এ 8, 6-এ 6। আচ্ছা, আপনি কি মনে করেন কয়জন মানুষ আছে দেশে যে সিনেমা দেখে ওখান থেকে একটা শিক্ষা নেই যে না, আমি এটা করার দরকার নেই, এটা করার কারণে এই ঘটনাটা ঘটেছে, বা এটা সমাজের অসঙ্গতি। আমরা ওই জিনিসটা দেখি নাই। স্ক্রিনিংটা কি আসলে? স্ক্রিনে মানুষ দেখে, আয়নায় কেন দেখে? আয়নায় দেখি হচ্ছে বাইরে যাওয়ার আগে আয়না দেখা মানে আমি প্রিপেয়ার্ড আছি কিনা। তো সিনেমা দেখা মানে কি, নানা রকম মানুষকে দেখা, নানা জাতের মানুষকে দেখা, তারা কি করে না করে ওটা দেখে ওদের ভুলগুলো আমি করব না, আর ওরা যেটা করে খুব ভালো করছে সেটা আমি দেখবো। যেমন আমি একটা জিনিস, হুমায়ুন আহমেদের নাটক থেকে আমার একটা খুব ভালো অ্যাট্রাকটিভ শখ আমার হয়ে গেছে। সেটা হচ্ছে ধরেন হুমায়ুন আহমেদের নাটকে আপনি দেখবেন ডাইনিং টেবিল দেখাচ্ছে, ওখানে নানা রকম খাবার পরিবেশন করছে, এমন না যে মাছ মাংস পোলাও, এটা না। ওখানে আমি একটা দেখলাম যে সুন্দর করে পালং শাক রান্না করছে ডাল দিয়ে। হুমায়ুন আহমেদের বেশ কয়টা নাটকে আপনি দেখবেন। আমার কাছে পালং শাক খাওয়া একটা বিলাসিতা। তারপরে হচ্ছে ধরেন আপনাকে আমি পানি দিতে বললাম, আমি বললাম সঞ্জান আমাকে এক গ্লাস পানি খাওয়ান, আপনি কোনো রকম গ্লাসে করে পানি দিয়ে দিলেন, এটা একটা দেওয়া। গ্লাসের নিচে একটা প্লেট দেওয়া, উপরে একটা প্লেট দেওয়া, তারপরে পানি দেওয়া একটা দেওয়া, তাহলে 2 রকম পানি দেওয়া। আপনি মনে করতে পারেন যে পানি চাইছেন, হ্যাঁ ধরেন জগও দিলাম, গ্লাসও দিলাম, পানি খান, এটা এক রকমের দেওয়া। সিম্পলি গ্লাসে করে 1 গ্লাস পানি দেওয়া একটা দেওয়া, গ্লাসের নিচে একটা প্লেট দিলেন, উপরে একটা দিলেন, প্লেট দেওয়া। তাহলে এখানে ইমপ্রেশন কোনটা ভালো আপনার? অবশ্যই স্যার প্রেজেন্টেশনের একটা ব্যাপার থেকে যেটা দেখেই ভালো লাগবে। হ্যাঁ, এই যে আমাদের দেখে যেমন ভালো লাগে, তো নিজেকে প্রেজেন্ট করার জন্য, পৃথিবীর কাছে নিজেকে প্রেজেন্ট করার জন্য প্রস্তুত করা। এই যে কাপটা আপনি পানির গ্লাসটাকে 3 ভাবে দিতে পারেন, এবং অনেক মানুষ আছে প্রথম 2টাতে কোনো দোষই দেখবে না, বলবো যে পানি দিচ্ছি ওখানে 2টা প্লেট নষ্ট করার দরকার, যেগুলো শুধু শুধু আবার ধুতে হবে। কেমন? একজনের কাছে এটা খুব বিলাসিতা মনে হবে, আরেকজনের কাছে বলবো যে ওমা পালং শাক কাচ্ছে ডাল দিয়ে, এটা এত উপভোগ করার কি আছে, খাইলে তো মাছ মাংসকেই উপভোগ করবে। বিষয়টা এরকম না। স্যার আমার মনে হয় যার পারসেপশন, এই যে পারসেপশনটা বুঝতে পারা যে পৃথিবী হচ্ছে একটা চিড়িয়াখানা। চিড়িয়াখানায় যেমন অনেকগুলো প্রাণী থাকে, পৃথিবীতে আমরা নানা রকম। আমাদের জীবনটা একটা উপন্যাস, এবং আমাদের সাথে যারা আছে সবাই উপন্যাসের চরিত্র। তাদের ব্যাপারটা, যার ব্যাপারটা বুঝতে পারা, সবাইকে সহ্য করতে পারা, সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এই বিষয়গুলো বুঝতে পারাটা হচ্ছে শিক্ষা জীবনের সবচেয়ে বড় শিক্ষা বলে আমি মনে করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সত্যি আপনার কথা শুনতে পেরে, এত একজন শিক্ষককে এরকম নিজের মতো করে প্রশ্ন করা বা উত্তরগুলো এত সামনাসামনি পাওয়া, নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আমরা একটু কমেন্ট পড়ি। হ্যাঁ,
জি স্যার, এখন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ক্যারিয়ার শুধু পেশা নয়, অনেকটা আত্ম অনুসন্ধানও। আপনি কিভাবে একজন শিক্ষার্থীকে নিজেকে আবিষ্কার করার, ব্যর্থতা সামলে দাঁড়ানোর ও নিজের সম্ভাবনা বুঝে ওঠার পরামর্শ দেবেন? যে শিক্ষা জীবনের রূপরেখা আঁকবে, সেটি কিভাবে পাওয়া যাবে? বাস্তবতা হচ্ছে যে কোনো পেশা, আপনি দোকানদার হন বা আপনি ছাত্র হন, এটাকে দুইভাবে দেখা যায়। সেটা হচ্ছে আমার জীবনের অংশ, মানে আমি যে টিচার, আমি যে পড়াই, আমি যে আবার একজন হল প্রশাসক, মানে যেটাকে প্রভোস্ট বলে, আবার আমি লেখালেখি করি। তাহলে আমি মোটা দাগে 3টা কাজ করি এখন। সেটা হচ্ছে আমি লেখালেখি করি, আমি পড়াই, আর আমি হল প্রশাসন চালাই। 3টা কাজ। এই 3টা কাজকে আপনি ধরেন আপনি বললেন যে আমি অফিস টাইমের পরে কোনো কাজ করব না, আমি এখন লেখালেখি করছি, আমি এখন আর কিছু করব না। যেমন আমাদের মধ্যে কিছু মানুষ আছে পরীক্ষা আসলে চুল কাটতে ভুলে যায়, শেভ করতে ভুলে যায়, মেয়েরা অগোছালো হয়ে যায়। কেন? পরীক্ষা চলছে, ও ঠিকঠাক ঘুমাইতে পারছে না, ও খাবে কোত্থেকে, খাওয়ার কথা ভুলে যাচ্ছে। এটা একটা বেকুবি কাজ। আমি একটা এক্সাম্পল দিলাম। তো জীবন বা পেশার বিষয়টা হচ্ছে কি, পেশাই জীবন, জীবনই পেশা। ধরেন আপনি কাজ করছেন, তাহলে এটাই জীবন। আবার আপনি জীবন যাপন করছেন, সেটাই কাজ। মানে খলিল জিবরানের একটা কবিতা আছে, সেখানে বলছে হচ্ছে ধর্ম নিয়ে একটা কথা আছে। সেটা হচ্ছে আপনার ধর্ম হওয়া দরকার আপনার কর্মের প্রতিফলন। তাইলে আমি যেটা মনে করি, আপনার জীবন হওয়া, আপনার পেশা হওয়া দরকার, আপনার জীবন হওয়া দরকার আপনার কর্মের প্রতিফলন। আমি চাকরিটাকে চাকরি হিসেবে, যেমন টিচিং আপনি চাইলে শুধু 2টা ক্লাস নিলেন, খাতা দেখলেন, প্রশ্ন করলেন, পরীক্ষার রেজাল্ট দিলেন, বেতন পেলেন, আপনি চলতে পারবেন। আবার আরেকজন মানুষ আছে, উনি প্রচুর পড়ালেখা করবেন, স্টুডেন্টদেরকে বকাঝকা করবেন, ঠিক করার চেষ্টা করবেন, পরামর্শ দিবেন, আড্ডা দিবেন, গল্প করবেন, নাস্তা করবেন, একসাথে বেড়াতে যাবেন। এটা এক ধরনের জীবন। আরেকটা জীবন আছে, স্টুডেন্ট দেখলেই মেজাজ গরম করা, বিগড়ে যাওয়া আচরণ করা। আবার একটা ব্যাপার আছে খুব মাখামাখি করা, যেটা আবার অপ্রীতিকর একটা পরিস্থিতি তৈরি করে। এই যে নানা রকম মাধ্যম, এর মধ্যে থেকে যেটা স্যুট করে। ধরেন আমি আপনাদের আইবিএতে গেলাম, বেড়াতে গেলাম, একটা কোর্স পড়াতে গেলাম। এখন আপনারা মিশুক না, আর আমি ওখানে গিয়ে শুরু করলাম আপনাদের সাথে চা খাইতে চাইলাম, আপনাদের সাথে আড্ডা দিতে চাইলাম, তাহলে তো এটা হচ্ছে না। বিষয়টা হচ্ছে আসলে পেশাটাকে কিভাবে দেখতে হবে, পেশাটাকে। আর বাস্তবতা হচ্ছে আপনি কি চাচ্ছেন। এটা একটা সুন্দর কথা আছে, এমারসনের একটা এসে, আমরা ইংরেজি বিভাগে পড়াই, সেলফ রিলায়েন্স। ওখানে একটা কথা আছে, জিনিয়াস হচ্ছে টু বিলিভ হোয়াট ইজ গুড ফর ইউ ইন ইউর প্রাইভেট হার্ট শ্যাল বি ট্রু ফর অল ম্যান। মানে আপনার মন যদি বলে যে এটা ভালো, এটা সত্য, সেটাকে সত্য হিসেবে ধরে নেওয়া, সেটাকে কার্যকর হিসেবে ধরে নেওয়া, এবং সেটাকে খুব ভালো হিসেবে ধরে নেওয়া, অন্যেরও ভালো হবে, এতটুকু কনফিডেন্স থাকাটাই হচ্ছে আসলে একটা ব্যক্তি হিসেবে কি হওয়া, স্বাবলম্বী হওয়া দরকার। আমরা স্বাবলম্বী মানে আমরা বলি যে স্বাবলম্বনই সর্বশ্রেষ্ঠ অবলম্বন। তার মানে আমরা মনে করি টাকা পয়সা থাকা, শপিং করা, খাওয়া দাওয়া, বাইরে ঘুরে, এটা না। আসলে স্বাবলম্বন মানে হচ্ছে একজন মানুষ হিসেবে আপনাকে কি হওয়া, উপযোগী হওয়া, প্রিপেয়ার্ড হওয়া। আমরা যেটাকে বলি, আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হই না, জীবনটা হচ্ছে আসলে জীবনটা শেষ করার মতো রেডি হওয়া। প্রতি পদক্ষেপে আপনাকে, ওয়েদার ইউ আর সিন অর আনসিন, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে আমাকে কেউ দেখছে না, আমি এটা করে ফেললাম। এমন আমি একটা এক্সাম্পল দিই, এক ধরনের অপ্রীতিকর মনে হবে। যেমন ধরেন 2 ধরনের মানুষ আছে। ধরেন আপনি জানেন যে আপনার বাসায় আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ডোর লক, আপনি এখন ওয়াশরুমে গেলেন, দরজা লক করলেন না, কারণ বাসায় আর কেউ না, আপনি কেন দরজা লক করবেন? এটা একটা ফিলসফি। আমার ফিলসফি হচ্ছে না, নিজের কাছে নিজেরও একটা ব্যাপার আছে, অভ্যাসের ব্যাপার আছে। আমি এবার অন্য বাইরে যাই, অন্য কোথাও গেলে ভুলে যাব। সুতরাং আমি সবসময় সর্বাবস্থায় ওয়াশরুমে গেলে বা গোসল রুমে গেলে আমি কি করব, আমি দরজা ডোর লক থাকবো। তাহলে 2 ধরনের অ্যাটিটিউড না, 2 ধরনের অ্যাটিটিউড। তাহলে টিচিংটাও এরকম। আর শিক্ষার্থীদের জন্য যেটা বিষয়, সেটা হচ্ছে শিক্ষার্থীর মানে হচ্ছে কর্তৃকে। আমেরিকান লিটারেচারে একটা কথা আছে, লুইস গ্লুক নামে একজন কবি, তার একটা কবিতা। লুইস গ্লুক 2020 সালে নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে। আমেরিকার একজন কবি, উনি ফিমেল রাইটার। উনি একটা কথা বলছেন, আপনি যদি পুরুষ মানুষ হন, আপনি যে পুরুষ মানুষ, সেটা আমি বুঝবো কিভাবে? মানে আপনি যে পুরুষ মানে আমি ম্যানলিনেস বুঝাচ্ছি, সেটার জন্য আপনাকে অবশ্যই নারীর কাছে যেতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনি পুরুষ না, আপনি সুপুরুষ না, ইউনাক। একইভাবে আপনি টিচার, তাহলে আপনি টিচার হলে আপনাকে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, ইউ নিড টু গো টু ইউর স্টুডেন্টস। আপনার ছাত্রদের কাছাকাছি যেতে হবে, ওরা কি চায়, ওদের কিভাবে মোটিভেট করতে হবে। ক্লাসরুমে বকা দিয়ে লেকচার দিয়ে চলে আসলাম, এটা হবে না। ওর চাওয়াটা দেখা, নিডস অ্যানালাইসিস করা, ওদের সাইকোলজি বুঝতে চেষ্টা করা। আমি পারবো না, পুরোপুরি পারবো না, কিন্তু আমি কতটুকু চেষ্টা করছি সেটার উপর নির্ভর করবে আমার শিক্ষার্থীদের, আমার আন্তরিকতাটাই হবে শিক্ষার্থীর জন্য একটা সবচেয়ে বড় রূপরেখা। একাডেমিক পড়ালেখা ভাই নিজে নিজে করা যায়, আমি করেছি।
আমার টিচাররা আমাকে সেই অর্থে কিছু পড়ার নাই। আমার একজন টিচার আমাকে খুব ইন্সপায়ার করেছেন, যার কারণে মানে আমি এখনো খুব ইন্সপিরেশন পাই। এটা ছাড়া উনি আবার আমাদের ওখানে ছিলেন না, মানে উনি প্রায় সময় ছুটিতে থাকতেন। তো এই যে একাডেমিক পড়ালেখা আমাকে করায় নাই, কিন্তু আমি বলতে পারি যে আমি অন্য 10 জনের তুলনায় আমি যে কোনো জায়গায় গেলে 10 জনে 8 জন যা পড়েছে আমিও তা পড়েছি। মানে 8 জন যদি সবচেয়ে বেশি পড়ুয়া মানুষ থাকে 10 জনের মধ্যে, আমি ওখানে 8 নাম্বারটা থাকবো বলে আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে পড়ালেখাটা বা শিক্ষাটা আসলে নিজের, আর রূপরেখাটা হচ্ছে মানে যেটা সেটা হচ্ছে আন্তরিকতা থাকা। আমি আন্তরিক, আমি টিচার হিসেবে আন্তরিক হব। আমাকে আন্তরিক হতে দেখে আমার শিক্ষার্থীরাও যদি আন্তরিক হয় এবং আমি যদি তাদের বুঝতে চেষ্টা করি তারা কি চাচ্ছেন সেটা যদি বুঝতে চেষ্টা করি, পরিবেশটা বোঝার চেষ্টা করি, সেটাই হবে একজন টিচার হিসেবে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় রূপরেখা তৈরি করা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, একজন শিক্ষক হিসেবে আপনি কি ধরনের পাঠদানের দর্শন অনুসরণ করেন? আর শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে বড় আনন্দ এবং চ্যালেঞ্জ কি মনে করেন? চ্যালেঞ্জ হচ্ছে আসলে শিক্ষাদানের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে। ধরেন আপনি খাওয়াতে চাচ্ছেন, পৃথিবীতে হযরত আলী বলছেন আত্মার তুষ্টির জন্য সবকিছুর একটা তুষ্টি থাকে। তো কাউকে খাওয়ানো, মেহমানদারি করাটা হচ্ছে আত্মার তুষ্টি। এখন আপনি কষ্ট করে রান্না বান্না করলেন, আপনার মেহমান কিছুই খাচ্ছে না, আপনার ভালো লাগবে? অবশ্যই না স্যার। একজন টিচার শত আন্তরিকতা নিয়ে, প্রস্তুতি নিয়ে পড়ালেখা করে কষ্ট করে আপনাকে পড়াতে আসছেন। আপনি সেই পড়াটা না গ্রহণ করলে, আপনি গ্রহণ করতে অনিচ্ছুক হলে নিশ্চয় আপনার ভালো লাগবে না। একজন টিচারের সেদিনই ভালো লাগে যেদিন আপনি একটা ভালো ক্লাস নেবেন। ভালো ক্লাস মানে শুধু ভালো নিজে পড়ানো না, উইথ অল ইন্টারেকশনস। আমি খুব ইন্টারেক্টিভ ক্লাসরুমে, এবং আই বিলিভ দ্যাট উইথাউট বিং ইন্টারেক্টিভ, শুধু ক্লাসরুমে না, আপনি দেখবেন যে কখনো বাইশটা আপনি একদিন বেড়াতে আসেন, বেড়াতে আসলে আপনি দেখবেন যেটি সেটা হচ্ছে বাইরে মোটামুটি ধরেন 80% স্টুডেন্ট আমাকে চেনে। এটা আমি আমার নামে বলছি না, আমাকে চিনে অথবা আমি তাদেরকে চিনি, দুইটার একটা। সেটা হচ্ছে কারণ আমি ইন্টারেক্টিভ। আমি দেখলে যেমন আনিকারা একটু আগে যে লাইভ শুরু করার সময় আপনার এক আপুর সাথে আপনার কথা হলো না, ওরা তো আমাকে জানে হচ্ছে আমি খালি ওদেরকে রোস্ট করি, মানে আমি ওদেরকে পচাই আর কি, সোজা বাংলায় যেটা। আমি যেটা মনে করি ইন্টারেক্টিভ রোস্টিং বা স্যাটারিক্যাল। আবার আমি আরেকটা জিনিস মনে করি, সেটা হচ্ছে হ্যাঁ, আপনি আমার অ্যাপ্রোচের মধ্যে এইটু অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে একটা মানুষকে একটু নাড়া দেওয়া। আমি ওই দিন ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে 1.5 ঘন্টা ধরে ক্লাসে বসে থাকবেন, বসে থেকে তো আপনার পেটে অ্যাসিডিটি জমে যাবে, যে কোনো হজম টজম হবে না। সকালে নাস্তা খেয়ে আসবেন, আবার 1.5 ঘন্টা বসে থাকলেন। তাইলে আমি চাই ক্লাসরুমটা হবে সবার, ক্লাসরুমটা হবে স্টুডেন্টের ক্লাসরুম, আর এখানে টিচার হবে ফ্যাসিলিটেটর। মানে টিচার হবে বেসিক্যালি, যেমন পরীক্ষার হলে দুই ধরনের মানুষ থাকে, পরীক্ষার হলে পরীক্ষার্থী এবং আপনার পর্যবেক্ষক। তো পর্যবেক্ষক মানে আমরা মনে করি কে নকল করতেছে করতেছে না সেটা দেখে না, আমি ওটা মনে করি না। আমি মনে করি কার কি প্রয়োজন সেটা আমি দেওয়া, এবং কেউ যাতে ডিস্টার্ব ফিল না করে সেটা দেখা। তো টিচার হিসেবেও আমি যেটা মনে করি, ওরা তো পড়তে আসছে, ওরা পড়বে, আমার কাজ হচ্ছে ও না বুঝলে বুঝিয়ে দেওয়া, আর ও যেটা আসলে বুঝতে পারবে না এই বয়সে সেই অংশটুকু আমি আলাপ করে দেব, সেই অংশটুকু তাকে দেখিয়ে দিব, বাকি পড়ালেখাটা সে নিজেই করবে। এটা যখন স্টুডেন্টরা অ্যাক্টিভলি ক্লাসে পার্টিসিপেট করে, ওই দিন নিজেকে খুব মানে আপনার হিরো হিরো মনে হয়। আর দেখবেন যে একটা ক্লাসে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে না, বকা জয়কা কইরা কোনো রকম একটা ক্লাস নিলেন, ভালো ডেলিভারি হলো না, দিন শেষে আপনার পুরো দিনটাই মাটি হলো। একজন টিচারের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে তার শিক্ষার্থীদেরকে উপভোগ করতে দেখা, যে মাই স্টুডেন্টস আর এনজয়িং দেয়ার লাইফ। শুধু পড়ালেখা না, পড়ালেখা একটা, দিস ইজ আ সিম্পল পার্ট অফ লাইফ। সে যে জীবনটা এনজয় করছে, আমি যেমন বলি যে এনজয় ইউর ক্যাম্পাস লাইফ, আমি ওদের চেয়ে বেশি ক্যাম্পাস লাইফটা এনজয় করি। এই যে জীবনটাকে উপভোগ করছে কেউ একজন, আমার শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী জীবন উপভোগ করছে, পড়ালেখাটাকে সে পড়ালেখা হিসেবে নিয়েছে, চাপ হিসেবে নিচ্ছে না। আর দিন শেষে তার আন্তরিকতা আছে, সে মেধাবী না হোক, সে পড়ালেখা কম পারুক, কিন্তু সে আন্তরিক। একজন শিক্ষার্থীকে আন্তরিক হতে দেখা জীবনের সবচেয়ে বড় আনন্দ, এবং আমি বোধহয় এই আনন্দের কিছুটা ভাগিদার। কারণ আপনি একটা মজার ব্যাপার হচ্ছে, আমার সুখে দুঃখে আমার স্টুডেন্টরাই থাকে, এবং মাই স্টুডেন্টস হ্যাভ বিকাম মাই রিলেটিভস ইন এ সেন্স। আমি একবার হসপিটালে ছিলাম 5 দিন, আমার বাসা থেকে কেউ তেমন আসতে পারে নাই। 5 দিনই আমার স্টুডেন্টরা ছিল, এবং আমি তাদের কাউকে পড়াই নাই, তাদের সাথে আমার দেখা হতো খেলার মাঠে। এই খেলার মাঠে দেখা হতো এমন একজন স্টুডেন্ট, সে আমার জন্য 5 দিন 5 রাত টানা হসপিটালে শুয়েছিল আমার জন্য। এই যে আন্তরিকতা, এটা আমি শুধু পার্সোনালি আমার জন্য বলছি না, এই যে কোনো টিচারের জন্য, আপনার শিক্ষার্থীরা পড়ালেখায় আন্তরিক, যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে আন্তরিক শিক্ষার্থী দেখলে একজন শিক্ষকের ভালো লাগে।
এবং আমি যেটা চাই আমার শিক্ষার্থীরা পড়ালেখা যেমন যেমন তেমন করুক, কিন্তু তারা আন্তরিক মানুষ হোক, দুনিয়ার প্রতি আন্তরিক হোক, মানুষের প্রতি আন্তরিক হোক। সর্বোপরি সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট যেটা আপনাকেও আপনারা মানে হচ্ছে স্টুডেন্টদের সবচেয়ে বড় ঘাটতি যেটা, সেটা হচ্ছে নিজের ব্যাপারে আন্তরিক না আপনারা। মানে আমাদের এখনকার সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের কি লাগবে, আমার কি করা দরকার, আমি কি করব, সেটার প্রতি আন্তরিকতা কম, মানে নিজের প্রতি আন্তরিকতা কম। অনেকে 3 ঘন্টা টিউশন করে আর মাসে নিজে 3 ঘন্টা পড়ে, ডেলি 3 ঘন্টা টিউশনে পড়ায় আর 1 সপ্তাহে 2 ঘন্টা পড়ে। এটা আন্তরিকতা বলে না ভাই। আপনার নিজের জন্য একটা টাইম আছে, নিজেরও আত্ম উন্নয়নের ব্যাপার আছে, সেলফ ডেভেলপমেন্ট। আপনি দেখবেন যে এই যে আমাকে দেখলেন না ব্রো, এরকম সন্ধ্যায় একজন টিচার খুব প্রাণবন্ত একেবারে কিউট কাউট থাকার কথা, অ্যাট দিস এজ না, আমি নাই। কারণ আমি ঘুমাই না, আমি ঘুমাই কম, পড়ালেখা করি, জানার চেষ্টা করি, লেখালেখি করার চেষ্টা করি। এই যে আন্তরিকতার একটা বিষয় আমার, তো আমি বলি যেটা সেটা হচ্ছে আমি যতটুকু জীবনযাপন করেছি ইনাফ। ইনাফ মিনস যে আমি আন্তরিকতার সাথে চেষ্টা করেছি এটুকু জীবনযাপন করার। বাকিটুকু যতক্ষণ থাকবো ততক্ষণ আন্তরিক থাকবো। আমি চাই আমার স্টুডেন্টও এরকম হোক। আমি যতক্ষণ পড়ালেখায় থাকবো ততক্ষণ পড়ালেখা এবং জীবনের প্রতি আন্তরিক হব। যখন জীবনের একেবারে জীবনের ব্যাটল ফিল্ড যেটা, ব্যক্তি জীবনে যখন পুরোপুরি প্রবেশ করব, তখন ওই জীবনটাকে আমি আমার উপলব্ধি হবে, ওই জীবনটাকে আমি উপভোগ করব। এই জিনিসটা বোধহয় আমরা খুব একটা কম করি। এই জন্য আমরা মাঝে মধ্যে পীর দরবেশের কাছে যাই, মোটিভেশনাল স্পিকারদের কাছে যাই, বান্দরবান গিয়ে আমরা আপনার কি করি, কোয়ান্টামে গিয়ে মেডিটেশন করি। সবচেয়ে বড় মেডিটেশন হচ্ছে নিজেকে প্রশ্ন করা, আমার কি দরকার, কি আছে, আমি কি করেছি, আমি নিজের জন্য কি কাজ করেছি গত 1 সপ্তাহে, আমি নিজের জন্য কতটুকু সময় দিয়েছি। এই প্রশ্নটা করতে পারলে আপনার বান্দরবানে যাইতে হবে না, মেডিটেশনে যাইতে হবে না, কোনো পীর গুরু সাধু কোনো মোটিভেশনাল টিচারের কাছে যাইতে হবে না। নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি এই সপ্তাহে কয় ঘন্টা পড়ালেখা করছি, কয় ঘন্টা ফেসবুকিং করছি, তাহলে তো আপনি প্রশ্নের উত্তর পেয়ে যান নাকি? জি স্যার। এইটাই, আন্তরিকতা ছাড়া জীবনে আসলে কোনো কিছু সম্ভব না। আন্তরিকতা থাকলে জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি সফল হইতে পারেন। স্যার, আপনার প্রশ্নের উত্তর আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি স্যার। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আমি দ্বিতীয় পর্বে যেতে চাচ্ছি আপনার সাহিত্য অনুবাদ নিয়ে, যেখানে আপনার গুণের সম্পর্কে আমরা একটু আরো জানতে চাইবো। কারণ এখন এই জিনিসটা দেখা যায় না বলেই চলে। কেউ সাহিত্য চর্চা থেকে মানে আমাদের এই জেনারেশনে কেউ নেই বললেই চলে, খুব কমই হাতে গোনা আছে। তো এখন আসা যাক আপনার সাহিত্যিক ও অনুবাদক পরিচয়ের দিকে। সাহিত্য চর্চা থেকে বর্তমান তরুণ প্রজন্মের বিমুখ হওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখেন? এটা আসলে তরুণ প্রজন্ম বলতে আপনি আসলে শুধু আপনাদেরকে মনে করেন কিনা আমি জানি না। আমি তো দেখি হচ্ছে মানে প্রচুর ইয়াং ছেলেপিলে পড়ালেখা করে বইমেলায় গেলে, আমার তো লেখালেখি সূত্রে আমি যাদেরকে চিনি, আমার 2 ধরনের আত্মীয় আছে, আত্মার আত্মীয় আর একটা হচ্ছে আপনার রক্তের আত্মীয়। রক্তের আত্মীয়ের সাথে সম্পর্কটা রক্তের আত্মীয়র মতোই আছে, জায়গা জমি সম্পদ আসা যাওয়া এগুলো তো সবার থাকে, সবকিছু আছে, ওই লেনদেন আছে। কিন্তু আমার কাছে আমি যদি লেখালেখি না করতাম, আমার মনে হয় আমাকে কেউ চিনতো না। এবং আমার জীবনে আমি যে এখন জীবনটাকে উপভোগ করতে পারছি এটা লেখালেখির কারণে। কারণ হচ্ছে আমার লেখালেখির কারণে আমাকে কিছু মানুষ চিনে এবং তাদের প্রশংসার কারণে, প্রশংসা মানে চাটুকারিতা না, সত্যিকার প্রশংসার কারণে। যেমন আজকে আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমি আজকে সকালে 3 ঘন্টা কষ্ট করে জসিমউদ্দিনের কবর কবিতার এক স্তবক মানে স্ট্যানজা বলি আমরা ইংরেজিতে, এটা অনুবাদ করে ফেসবুকে দিয়েছি। আমার লিস্টে 10,000+ মানুষ, 4 জন মানুষ লাইক দিয়েছে, একজন লাভ, একজন কেয়ার, 3টা লাইক। এর মধ্যে আমার একজন সিনিয়র প্রফেসর, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর, আমি যাকে মনে মনে গুরু মানি, সামনাসামনি বলি নাই কোনোদিন, এবং তাকে আমি খুব অনুসরণ করি নানা কারণে, দেখি যে স্যার একটা লাইক দিয়েছেন। স্যারের এই লাইকটার মানে হচ্ছে তুমি এগিয়ে যাও, এই কাজটা তোমাকে দিয়ে হবে, তুমি এই কাজটা করবে। এটা হচ্ছে আমার জন্য অনুপ্রেরণা লেখালেখির ক্ষেত্রে। এই যে শুধু ধরেন 10,000+ ফ্রেন্ডস বা আপনার ফলোয়ার থাকলে যেটা হয়, একটা পোস্ট করলে ধরেন একটা ছবি দিলে, আপনি একটা ছবি দিলে, আমি একটা ভালো একেবারে বাংলাদেশের সবচেয়ে ভালো অনুবাদের একটা কবিতা যদি পোস্ট করি, আপনার ছবিতে যে পরিমাণ লাইক আসবে, আমার ওই লেখায় 100 গুণের 1 গুণও আসবে না। তাহলে মোটিভেশনটা কি? এই যে কাজ করার, আপনি হ্যাঁ আমাদের এই সময় পড়ালেখা কম করে ছেলেপিলেরা সাহিত্য চর্চা করে না, কারণ ওই যে আপনার নিজেকে ভালোবাসতে আমরা শিখে নাই। একটা নিজের জন্য তো সময় দিতে হবে, আমি কি পারি চেষ্টা করে দেখবো। ধরেন আমি একটু খেলাধুলা করে দেখলাম যে খেলাধুলা দিয়ে আমি কোনোদিন ন্যাশনাল প্লেয়ার হইতে পারবো না, তাহলে আমি এই কাজ করবো না।
আমি আবার একটু স্বার্থপর টাইপের মানুষ। স্বার্থপর মানে হচ্ছে নিজের জন্য চিন্তা করি। নিজের জন্য যেমন আমি দেখলাম যে আমি খেলাধুলা পারি না। খেলাধুলা পারি না মানে আমাকে দিয়ে বিশ্বমানের কোনো কিছু হওয়া সম্ভব না, বা বাংলাদেশেও আমি স্টার হইতে পারবো না। তাহলে আমি কেন করব? শুধু খেলাধুলা করে টায়ার্ড, এগুলো তো ব্যায়ামের অংশ হিসেবে করা যায়। কিন্তু ওটা আমি আর ট্রাই করিনি। তারপরে আচ্ছা। দ্বিতীয় কথা, ধরেন আমাকে দিয়ে অ্যাথলেট হওয়া সম্ভব না, তাও আমি করব না। আমাকে দিয়ে আমি গাড়ি চালাবো না, আমার করার দরকার নাই। সবচেয়ে বড় কাজ হচ্ছে আমি যেটা মনে করলাম আমি ৩টা কাজ ভালো পারি। আগে বলতাম ৩টা, এখন ৪টা হয়ে গেছে। সেটা হচ্ছে আমার মনে হলো যে আমি কি ভালো পারি। আমি দেখলাম যে আমি পড়াইতে পছন্দ করি। এই জন্য আমি আর শিক্ষা জীবনে কোনো পরীক্ষা দিলাম না। আমার জীবনে আমি চাকরির জন্য কোনো পরীক্ষা দিই নাই। বিশ্ববিদ্যালয়ের চাকরিগুলো ছাড়া। বিশ্ববিদ্যালয়ের চাকরিগুলো একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়ে যায়, আপনারা জানেন যে ওটাকে ওভাবে পরীক্ষাও বলে না, ওটা একটা অ্যাপটিটিউড টেস্টের মতো। এটা ছাড়া ধরেন ফর্ম নিয়ে কোথাও চাকরির পরীক্ষা দেওয়া, আল্লাহ আমাকে মাফ করেছেন, আমার কোনোদিন দিতে হয় না। কেন? আমি ফর্ম ছিলাম, আমি কনফার্ম ছিলাম শিক্ষা জীবন থেকে আমি এই ডিপার্টমেন্টে ফার্স্ট হব, টপার হব, বা সেকেন্ড হব, যা হবার হব, এবং আমি একদিন বিশ্ববিদ্যালয়ের টিচার হব, আর কিছু হব না। এবং মানে আল্লাহর রহমতে আমি বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছি। সেটা আর্মি বিশ্ববিদ্যালয় হোক বা একটা বড় বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো ভাবে। তাহলে আমি হয়ে গেলাম। আমার জানতে হবে যে আমি আসলে কি করব। তো আমি জানলাম যে আমি টিচিং করলে বোধহয় ভালো করবো। টিচিং এ আসার পর আমি দেখলাম টিচারের কাজ কি। টিচারের কাজ পড়ানো এবং পড়া। তো পড়ানো এবং পড়াইতে গিয়ে দেখলাম অন্য ভাষার সাহিত্য যে জিনিসটা আমি পড়ে বুঝলাম ইংরেজিতে, আমি দেখলাম এটা বোধহয় বাংলায় সবাই পড়ে বুঝবে না, বা সবার এটা পড়ার দরকারও না, ইংরেজি খুঁজে কে পড়বে। প্রফেসর আব্দুর রাজ্জাক নামে একজন জাতীয় অধ্যাপক ছিলেন। ওনার একটা রিডিং হচ্ছে আপনি একটা জিনিস পড়ে যদি নিজের মতো করে লিখতে না পারেন, মানে নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে না পারেন, বা ধরেন এই যে আমি যে এতগুলো কথা বললাম, এটা তো নিজের ভাষায় বললাম, এগুলো আমার কথা না, এগুলো আমার পেটের কথা না, এগুলো বিভিন্ন জায়গা থেকে পড়ালেখা করে আসা উপলব্ধ জ্ঞান, যেটা আমি এখন বলছি বা আপনি যেটা বলছেন। তাহলে এগুলো কি? এটা হচ্ছে আমি মানে এটা হচ্ছে অনেকটা খাবার খাওয়ার পরে ডাইজেশনের পরে যে জারিত রসটা, মানে খাদ্য গুণ যেটা। তো পড়ালেখার গুণটাই হচ্ছে কি আমরা কথা বলতে পারি। টিচাররা, মানুষ টিচার হয় কেন? যারা কথা বলতে পারে তারা টিচার হয়। আর যারা কথা বলতে পারে না ওরা গিয়ে বলে যে আমাকে দিয়ে এটা সম্ভব না, আমি অন্য কিছুতে যাই। সে টপার হোক, যাই হবে হোক, যে যে ভদ্রলোকের কথা বলার ধরন ভালো না, প্রেজেন্টেশন ভালো না, তার উচিত না টিচার হওয়া। সেটা ম্যাডাম হোক, স্যার হোক। আপনি দেখতে আনইমপ্রেসিভ হতে পারেন, বাট ইউ নিড টু বি আ ভেরি ফ্লুয়েন্ট স্পিকার, ওয়েদার ইউ আর স্পিকিং বেঙ্গলি, হিন্দি অর ইংলিশ, হোয়াটএভার। আমি মনে করি সেটা হচ্ছে আমি যে ভাষায় কথা বলবো সেটা আমার লিসেনারদের শতভাগ বুঝতে হবে। তাহলে আমি লেখালেখি করতে এসে যেটা পড়ালেখা করতে গিয়ে দেখলাম যে আমার মনে হয় যেটা আমি বাংলায় লিখলে বোধহয় লোকজন ভালো বুঝবে। তখন আমি এটা করা শুরু করলাম। তখন আমি দেখলাম যে লোকজন আসলে ভালো বুঝছে এবং মানুষের উপকার হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে আমার লেখালেখির কি, এটাই আমার লেখালেখির একটা মোটিভেশন, বা এটা একটা লেখালেখির ইন্সপাইরেশন। আমি এটা করলাম। ঠিক একইভাবে লেখালেখিটা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার কাউকে না কাউকে তো করতে দেখতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি কেন? আমাদের মা বাবা আত্মীয় স্বজন অনেকে তো পড়ালেখা করছেন, বা না করে থাকলেও সবাই চান যে আমরা পড়ালেখা করি। কাউকে না কাউকে তো পড়তে হয়। তো আমাদের লেখালেখিটাও বিষয়টা এরকম। সেটা হচ্ছে আমি দেখলাম যে আমার একজন স্যার শত প্রতিকূলতা সত্ত্বেও উনি পড়ালেখাটা করে যান, এবং উনি লেখালেখিটা করেন, এবং স্যার এটা করেন নিজের আনন্দের জন্য। আমিও লেখালেখি করি আসলে নিজের আনন্দের জন্য, বিখ্যাত হওয়ার জন্য না, পুরস্কার পাওয়ার আশায়ও না, অথবা আমার নাম যশ হবে, মানুষ লাইক করবে, আমার ফলোয়ার হবে, কোনো কিছুর আশায় না। আমার জাস্ট ভালো লাগে বলে। মানুষ যখন ফেসবুকিং করে আমি তখন লেখালেখি করি, মানে ফেসবুকেই লেখালেখি করি। এবং একটা জিনিস মজার ব্যাপার, সেটা হচ্ছে আপনারা সবাই তো ফেসবুককে তো আমাদের গার্ডিয়ান মুরব্বীরা, টিচাররা নেতিবাচক হিসেবে দেখে। আমার জি। মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটুকু, আমার জীবনের সবচেয়ে বড় বিদ্যালয় হচ্ছে ফেসবুক। আপনি ফেসবুক, বাহ! আপনার যদি একটা ভালো মন থাকে এবং আপনার যদি একটা ভালো নিয়ত, আমরা যেটাকে বলি যে হাদিসে তো আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার যদি একটা ভালো নিয়তে আপনি ফেসবুক ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেও আপনি অনেক পড়ালেখা করতে পারবেন। এবং আমার মনে হয় যে আমি যা কিছু জীবনে শিখছি তার অর্ধেকেরও বেশি ফেসবুক ব্যবহার করে শিখছি। আর এইটাই যে ফেসবুক ব্যবহার করতে গিয়ে লেখালেখি করে, ধরেন অন্যরা যখন চ্যাট করে ফেসবুকে, আমি কাউকে কেমন আছেন, ভালো আছেন, এইসব কথা আমি জিজ্ঞেস করি না। আর ধরেন আপনার কাছ থেকে একটা জিনিস দরকার, এটা করেন, বা এটা আমার দরকার। আমি কেমন আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, কেমন আছেন, শরীর কেমন, খাওয়া দাওয়া হয়েছে কিনা। আই ডু নট বিলিভ ইন দিস কাইন্ড অফ ফ্যাটিক কমিউনিয়ন, যেগুলোকে মানুষ খুব মানে মজা নিয়ে প্রশ্ন করে আর কি। কি করছেন, কেমন লাগছে এখন, ওয়েদার কেমন, এত প্রশ্ন আমার নাই। আমি সরাসরি প্রশ্ন করি, লেখালেখি করি। তো ফেসবুকিং, মানুষ যখন ফেসবুকিং করে, ট্রল করে, রিলস দেখে, এটা দেখে ওটা দেখে, তখন আমি কবিতা অনুবাদ করি, গল্প অনুবাদ করি, লেখালেখি করি, পোস্ট করি,
পত্রিকায় লিখি। লেখালেখিটা হচ্ছে আসলে নিজের সাথে নিজের কথোপকথনের একটা মাধ্যম। মানে ধরেন আপনার আপনার এবং আপনার যে ফিজিক্যাল এক্সিস্টেন্স ওটার সাথে আপনার যদি মেটাফিজিক্যাল এক্সিস্টেন্স, আপনি যদি আরো একটা লোক চিন্তা করেন যে আরবি ভাষায় একটা কথা আছে, একজন অনুবাদক দুইজন মানুষ। মানে আপনি যদি দুইটা ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি দুইজন মানুষ। আমি বাংলা জানি, আবার আমি ইংরেজি জানি, যতটুকু জানি, যতটুকু আমার সামর্থ্য জানি, তাহলে আমি আসলে দুইজন মানুষ আরবি প্রবাদের মতো। তাহলে আমার যে দুইটা মানুষ আছে, আমি বাংলা জানি, তাহলে আমি আমার যে ইংরেজি জানার সত্তা তার সাথে কথা বলি, তার সাথে কথা বলি যে তুই এটা পারবি কিনা দেখ, এটা ভাবে লিখতে হবে। তাহলে আমি এটা ইংরেজিতে লিখলাম। আবার আমার যে অংশটুকু বাংলা জানে তাকে বললাম যে ইংরেজিটা আমি পড়েছি, এটা বাংলায় লিখতে হবে, এটা আমি লিখবো, তুমি পারবা কিনা দেখো। এই যে দুইজনের মাঝখানে একজন একজন অনুবাদক হচ্ছে, মানে একজন যে ব্যক্তি দুইটা ল্যাঙ্গুয়েজ জানে সে দুইটা মানুষ। ধরেন আপনি ধরেন যে আমি দুইজন, আমার দুইজন, আমি যে দুইজন, এই দুইজনের মধ্যে যোগাযোগ স্থাপনের যে একটা মাধ্যম, মানে নিজের সাথে নিজের কথা বলার মাধ্যম হচ্ছে লেখালেখি করা, আমার যেটা মনে হয়। বা যে যেভাবে খুঁজে নিতে পারে, আমার আমার কাছে আমার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে একটা ভালো লেখা শেষ করতে পারলে দিন শেষে বিজয়, মানে একটা জয়লাভের হাসি আসে, মানে অ্যাপ্রিসিয়েশন। আবার এই লেখা থেকে যদি অ্যাপ্রিসিয়েশন আসে, আপনি দেখবেন যে আপনার আরো ভালো লাগবে, বা মোটিভেশন আসে, আপনার আরো ভালো লাগবে। দিন শেষে মানুষের উপকার করাটাই হচ্ছে লেখালেখির মূল উদ্দেশ্য। আগে নিজের উপকার করা, নিজের উপকার করা মানে হচ্ছে নিজের আনন্দটুকু খুঁজে পাওয়া এবং জীবনটাকে মিনিংফুলি সময়টাকে ব্যবহার করা। তারপরে হচ্ছে অন্যদের, যদি অন্যকে ধরেন আমি একটা কৌতুক লিখলাম, কথার কথা, তো কৌতুকটা লিখে আমি নিজে মজা পেয়ে গেছি, পরে জোরে হাসতে পারলাম। এখন আমি যদি এটা পড়িয়ে, এইটা আমার এই কৌতুকটা পড়ে যদি আরো 10 জন মানুষ, ধরেন একটা মানুষ খুব মন খারাপ করে আছে, ও যদি তখন এটা দেখে মানে অট্টহাসি হাসে, এটাই আমার প্রাপ্তি, যে তার মন থেকে আমি দুঃখের কালিমাটা লেপন করতে পারলাম। একটা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনি 1 বান্ডেল টাকা দিলেও হবে না। যার যেটা দুঃখ সেটা আপনি একমাত্র হাসাতে পারবেন কি দিয়ে? রস দিয়ে। কেমন? রস মানে হচ্ছে আপনি তার সাথে যোগাযোগের, এবং মানুষের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হচ্ছে ইন্টেলেকচুয়াল মাধ্যম। আপনি কারো মনের কথা বুঝতে না পারলে তার সাথে বন্ধুত্ব সম্ভব না। আমরা কার সাথে বন্ধুত্ব করতে পারি? যার সাথে, এবং আপনি দেখবেন জীবনের যে আমরা যাকে লাইফ পার্টনার বলি, আমাদের বাবা মা, ভাই বোন, যারা বিয়ে শাদী করেছে, বাবা মার বিয়ে শাদী, তো বাবা মার সংসার তো ছেলে মেয়ের সামনে একেবারে পরিষ্কার। আপনি দেখবেন বাবা মার সংসারের চেয়েও বাবা মা দুইজনের সাথে এমন একজন মানুষের যোগাযোগ থাকে, তার সাথে আন্ডারস্ট্যান্ডিং গড়ের চেয়েও বেশি, যাকে আমরা বন্ধু বলি। বন্ধুকে, যার মনটা আমি বুঝতে পারি, সে আমার মনটা বুঝতে পারে, আমি কি ভাবছি সে কি ভাবছে, আমি কি বলতে চাইছি সে কি বলতে চাইছে, সেটা দুইজনের মধ্যে বুঝতে পারাটাই তো বন্ধুত্ব। মানে দুইজন মানুষ পরস্পরকে বুঝতে পারাটাই বন্ধুত্ব। এবং একজন মানুষ, সে তো দুইজন মানুষ বেসিক্যালি। আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সে আমরা একজন, তারপরে আমাদের আরেকটা যে এক্সিস্টেন্স সেটাতে আমরা আরেকজন। এই দুইজনের আত্মা, দুইটা আত্মার মানে দুইটা অস্তিত্বের মধ্যে একটা যোগাযোগ স্থাপনের মাধ্যমটাকে আমি লেখালেখি বলে মনে করি। সঞ্জনা। জি স্যার, আমি আমার নেক্সট প্রশ্ন যেতে চাচ্ছি। সেটি হচ্ছে স্যার, প্রযুক্তি ও এআই এর যুগে লেখালেখি বা অনুবাদের কাজে ডিজিটাল দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? যে কোনো ধরনের দক্ষতা কাজে আসে। ধরেন আপনি যদি খুব ভালো চা বানাতে জানেন, আপনি আমার কাছে এ প্লাস পাবেন। এ প্লাস মানে পরীক্ষার খাতায় না, চা বানানোতে এ প্লাস পাবেন। কেমন? ধরেন আপনি প্রপারলি অনলাইন সোর্সগুলো ব্যবহার করতে জানেন, তাহলে আপনার জন্য অনেক ভালো। আপনি প্রযুক্তির যতই উৎকর্ষতা আসুক, মানুষের কোনো বিকল্প নাই। মানুষের অনেক কাজ এআই করতে পারে। রোবটের সাথে আপনি প্রেম করতে পারেন, কিন্তু মানুষের হাত ধরে বসে থাকার অনুভূতি আপনি রোবটের সাথে প্রেম করার মধ্যে মিল পাবেন না, পাবেন না। তো ভাষার যে ব্যবহার, মানুষের যে ল্যাঙ্গুয়েজের ব্যবহার, মানুষ যেটা পারে সেটা প্রযুক্তি কখনো পারবে না। প্রযুক্তি মানুষের চেয়ে ভালো পারবে বলে আপনার আপাত দৃশ্যে মনে হবে, কিন্তু আপনি ক্লান্ত হয়ে যাবেন এক সময়। প্রযুক্তির ব্যবহার মানুষকে ক্লান্ত করে। কিন্তু মানুষের যে মানে মানুষের যেখানে পদচারণা, ধরেন একটা লেখা আপনি নিজে লিখলেন, আপনারা অ্যাসাইনমেন্ট করার সময়, আমাদের অ্যাসাইনমেন্টের তো এখন বড় অংশ, পরীক্ষার বড় অংশ জেমিনি, চ্যাটজিপিটি, ডিপসিকে চলে যায়। আমি পরীক্ষার ক্লাস টেস্ট নেওয়ার সময় দেখছি যে সবাই, আমি ক্লাসে কত কষ্ট করে পড়ালাম, ও কোনো নোট দিল না, ও দিন শেষে চ্যাটজিপিটিতে গেল এবং ও আগডম বাগডম কি যেন লিখলো, অনেক সুন্দর করে লিখলো। কিন্তু আমি দেখলাম যে আমি যেখানে যেতে চাচ্ছি বা লেখক যেখানে গেছেন একটা বিষয়ে, ও ওই বিষয়ে তার কাছে নেই। কারণ প্রযুক্তি তো প্রযুক্তি আবার হচ্ছে প্রযুক্তি তো মানুষেরই জ্ঞান ব্যবহার করে। মানে
প্রযুক্তি কোনটা ব্যবহার করে। আমরা যারা আগে যে অর্জিত বিদ্যাগুলো শেয়ার করে একটা ফোল্ডারে রেখেছি, ফোল্ডার, আপনি গুগলটাকে যদি একটা ফোল্ডার মনে করেন, আপনি যারা এই যে গুগল থেকে তো জিনিসগুলো নিয়ে সে ব্যবহার করছে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে। আপনি জেমিনি থেকেও লিখলে আপনাকে দেখবেন যে রিলেটেড সোর্স দেখিয়ে দিবে যে আমি এখান থেকে চুরি করছি, চাইলে তুই গিয়ে এখান থেকে সার্চ করতে পারিস টু মেক ইট বিলিভেবল। কেমন, এগুলো তো মানুষই করেছে আগে, সোর্সগুলোকে এআই এর আগে তো মানুষই ছিল এবং মানুষই থাকবে। আর লেখালেখির বিষয় সেটা হচ্ছে আপনি অনলাইন থেকে হেল্প নেওয়া ভালো। এটার কারণে সেটা হচ্ছে অনলাইন হচ্ছে আপনার ফ্রেন্ডলি। ধরেন আমি যেটা করি সেটা হচ্ছে নেট না থাকলে তো আমার লেখালেখি হইতো না। যে একটু আগে বলছিলাম যে ফেসবুক হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় বিদ্যালয়, কারণ ফেসবুকে একটা কবিতা দেখলাম, একটা ইংরেজি কবিতা পোস্ট করলো, সেটা অন্য দেশের, তো ফেসবুক ব্যবহার করলে আমি ওটা পাইতাম না, আমি ওটা ওখান থেকে নিয়ে নিই। আবার ধরেন গুগলে ডিকশনারি আছে, আপনি ডিকশনারি ব্যবহার করলেন, আবার আপনি দেখবেন যে ভালো খারাপ আছে, যার যার ইচ্ছা কোনটা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, যার যেটা অ্যাকসেপ্ট করার, যতটুকু অ্যাকসেপ্ট করার, কতটুকু করা দরকার সেটা বুঝতে পারাটাই হচ্ছে উচ্চশিক্ষা। আর বেকুবের মতো পুরোটাই কপি করে এক সময় গিয়ে নিজে হতাশ হয়ে যাওয়াটা হচ্ছে আপনার উচিত শিক্ষা। মানুষের সৃজনশীলতার স্যার আসলে কখনোই তুলনা নাই বা ছিলও না, আমার মনে হয় কখনো এর তুলনা আসবেও না। এটাকে আপনি সিম্পলি এআই এবং নিজের মধ্যে পার্থক্যটা, রেস্টুরেন্টের রান্না এবং নিজের রান্নার মধ্যে পার্থক্যটা থেকে আপনি নিজে রান্না করে সেটা এক ধরনের মজা, রেস্টুরেন্টের খাবার আরেক ধরনের মজা। এআই প্রোডাক্ট গুলো হচ্ছে সবসময় রেস্টুরেন্টের খাবারের মতো। আপনার প্রথম দিন খাইলে খুব ভালো লাগবে, দ্বিতীয় দিন খাইলে ভালো লাগবে, তৃতীয় দিন খাইলে গড়পড়তা লাগবে, চতুর্থ দিন বমি আসবে অথবা ভালো লাগবে না, খাইলেও খাইছেন বলে মনে হবে না। ওই সময় নিজে যদি একটা ডিম্বাজিও করে খান সুন্দরভাবে, আপনার কাছে মনে হবে আপনি অমৃত খাইছেন। ইয়েস, এটা হচ্ছে মানে নিজে কাজ করলে যে আনন্দটুকু পাওয়া যায়। ধরেন আপনি আপনাকে একটা পারফেক্ট এক্সাম্পল দিই, যারা হাঁটাহাঁটি করেন, আপনি আপনার বাবা থাকলে, আপনার বড় ভাই থাকলে একটু জিজ্ঞেস করবেন, যারা একটু এক্সারসাইজ করেন, তারা যদি 1 ঘন্টা ঠিকঠাক হাঁটতে পারে, হেঁটে এসে যদি দেখে যে তার পুরো শরীর ঘেমে ভিজে গেছে, তার এটা খুব মজা লাগে, এই আমার তো এক্সারসাইজ পারফেক্টলি হয়েছে। তো আপনি পড়ালেখা করছেন, আপনি নিজে খুঁজে পড়ালেখা করবেন, অন্য জায়গা থেকে হেল্প নিয়ে সেটা নিজের মতো করে করবেন। আপনি করলেন কি, রাত ভর ঘুমাই থাকলেন, সকালে গিয়ে ডিপ সিট থেকে বের করলেন, বের করে ওটা একটু চোখ বুলাই পরীক্ষার খাতায় লিখতে গেলেন, তাহলে এটা তো হচ্ছে কমিটিং টু মেমোরি, বমিটিং টু পেপার। মানে আমি দুনিয়া যত কিছু হচ্ছে সব মুখস্থ করলাম আর পরীক্ষার খাতায় গিয়ে উঠিয়ে দিলাম। এটা তো পড়ালেখা না। এআই সাহিত্য বলেন, পড়ালেখা বলেন, নোট তৈরি বলেন, যে কোনো কিছু আপনি এআই দিয়ে তো বিল্ডিং বানাইতে পারবেন না। বিল্ডিং বানানোর জন্য অনেকগুলো প্রযুক্তি আসবে, কিন্তু মানুষের হাতের ছোঁয়া যেখানে আছে সেখানে সুন্দর না। হাতে মেহেদি দেওয়ার তো কোনো মেশিন নাই, আমার মনে হয় যে নেক্সট টাইম আসবে মেহেদি, কিন্তু মানুষ যেভাবে চিন্তা করে করে দিতে পারে, এআই যে মেহেদি গুলো লাগাবে আপনার, এটা একটা প্যাটার্ন হয়ে যাবে এবং এটা দেখলে সবার হাত আপনাকে একই রকম মনে হবে। কেমন, আপনার হাতের যে আলাদা একটা বিশেষত্ব আছে, আপনার হাতের আলাদা রেখা আছে, ওই জিনিসটা বোঝার জন্য মানুষের ছোঁয়া লাগে। কেমন, এটাই হচ্ছে এআই। এবং এআই দরকার, আমি মনে করি যে টেকনোলজি জীবনে চলার জন্য টেকনোলজির গুরুত্বের কোনো শেষ নাই, গুরুত্ব অপরিসীম, কিন্তু নিজের গুরুত্ব সবচেয়ে বড় গুরুত্ব, সেটা হচ্ছে আপনাকে আপনি ব্যবহার করুন। ওই যে আমরা ডাস্টবিনে লেখা থাকে না, আমাকে ব্যবহার করুন, তো আমাদের জন্য নিজের কাছে নিজের একটা মেসেজ থাকা দরকার, ইউজ মাই সেলফ। যে সক্রেটিসের একটা কথা আছে, লার্ন দাই সেলফ অর নো দাই সেলফ। তো আমার কথা হচ্ছে, আমার রিডিংটা হচ্ছে দ্যাট আই নিড টু নো মাই সেলফ অ্যান্ড আই নিড টু বিলিভ ইন আ মটো দ্যাট ইউজ মাই সেলফ। আমাকে ব্যবহার করুন, মানে আমাকে ব্যবহার করুন মানে আমি একটা মানুষ, আমি চাইলে কিছু করতে পারি, সেটা আমার করা দরকার। এটা মননের সাথে একটা সবসময় একটা প্রতিধ্বনি বাজিয়ে রাখা, যে না আমি এটা পারি, আমাকে দিয়ে এটা হবে, আমি কিছুটা করব, আমাকে দিয়ে কিছু একটা কাজ হবে, সেটা বুঝতে পারাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় উৎকর্ষতা। জি স্যার। স্যার আমরা এখন আমাদের কিছু কমেন্ট এসেছে, সেগুলো একটু দেখে আসি। হ্যাঁ প্লিজ। এনইস পারাবি ভাইয়া লিখেছেন, স্যারের কথা শুনে মনে হচ্ছে আই হ্যাভ মেড দ্য রাইট ডিসিশন টু গেট অ্যাডমিটেড অন বাওয়েট, আদারওয়াইজ এই কথাগুলো শোনা হতো না। অনেক অনেক ধন্যবাদ ফারবি ভাইয়াকে। হ্যাঁ, কথা শোনার জন্য বাওয়েটে পড়তে না হলে শোনা যেত, এইটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমাদের যে আর্মির 4টা বিশ্ববিদ্যালয় আছে, এই 4টা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি তো বাংলাদেশের মানে প্রথম 4টা বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আসছি, এবং আমি ওখান থেকে, আপনারা যেটাকে টপার বলেন সিজিপিএ এর দিক দিয়ে, পড়ালেখার দিক দিয়ে আমি বলছি এগুলো হয়ে আসছি আমরা। কিন্তু আমার কাছে আর্মিতে 4টা বিশ্ববিদ্যালয়, আমি ধরেন আমি হচ্ছে হিয়ার টুডে গন টুমরো, ধরেন আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি আপনাদের এই 4টা বিশ্ববিদ্যালয় যে কোনো একটাতে। কিন্তু আমি যেটা আপনাদের এই 4টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উপযোগিতা দেখি, সেটা হচ্ছে এখানে আমরা খুব বেশি কিছু জানি তা না, আবার একেবারে জানি না তা না, কিন্তু আমরা যতটুকু জানি
সেটা থেকে আরো জানার চেষ্টা করি, এবং আমরা চাই যে আমাদের ছাত্ররাও আমাদের সাথে সাথে শিখুক। এবং এটা আমার ধারণা আমাদের যে 4টা বিশ্ববিদ্যালয় আছে, এবং আপনাদের আর্মি আইবিএ যেটা সাভারে আছে, আবার এমআইএসটি আছে, সব একই জায়গায়, সবগুলো জায়গায় আমাদের যেটা সবচেয়ে মানে বিশেষত্ব, আর্মি বিশ্ববিদ্যালয়ের 4টার বিশেষত্ব, সেটা হচ্ছে আমাদের মধ্যে কোনো ফাঁকিবাজি নাই। ফাঁকিবাজি মানে হচ্ছে আমরা যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ ক্লাসে পড়াই, আর আবার আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি যতক্ষণ যেখানে থাকি ততক্ষণ সেখানে থাকার চেষ্টা করি। সেটা হচ্ছে আড্ডায় থাকলে আমি আড্ডায় ফার্স্ট ক্লাস, আড্ডা মাথায় রাখবো। আপনি আমার সাথে কোথাও আড্ডায় যাবেন, 10 জন গেলে 10 জনের মধ্যে একজন ছাড়া বাকি 9 জনই বলবে যে আমি আবার আড্ডায় যাবো না। তাহলে আমার এই যোগ্যতাটুকু থাকতে হবে, এবং আমার মনে হয় যে আমাদের মধ্যে এই চেষ্টাটুকু আছে যে আমি অন্য 10 জনের মধ্যে আমি পেছন থেকে 9 নাম্বার হব না, বরং আমি প্রথম থেকে 1-2 নাম্বারে থাকবো। এই ধরনের একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে, এবং এই আন্তরিকতাটুকু আছে বলে আমরা আজকের এই জায়গায়। সেটা হচ্ছে অল্প সময়ে আর্মি বিশ্ববিদ্যালয়গুলোর বয়স বেশি দিন হচ্ছে না। আমার বিশ্ববিদ্যালয়ের বয়স 59 বছর। 59 বছরে আমার বিশ্ববিদ্যালয়ে কোর্সে রাখি, সেই তুলনায় আমি দেখছি আমি যেখানে পড়াই, আমি এখানে 5 বছর, আমি 5 বছরে অনেক উন্নতি দেখেছি। আর 59 বছর আমার বিশ্ববিদ্যালয়ে আমি কোনো উন্নতি দেখি না, বরং নতুন নতুন যেটা করে সেটা কিছু হয় না। ওকে, আমাদের এই জায়গাটা বিশেষত্ব। আর যিনি বলছেন তার মুখে ফুল চন্দন পড়ুক, ভদ্রলোক যে আমাকে সহ্য করতে পেরেছেন, এটার জন্য নিজেকে কৃতজ্ঞ মনে করছি। স্যার, আমাদের নেক্সট কমেন্ট হচ্ছে, এক্সপ্লেইন সামথিং অ্যাবাউট দ্য প্রফেশনাল বাউন্ডারি অন স্টুডেন্ট টিচার রিলেশনশিপ। প্রফেশনাল বাউন্ডারি হচ্ছে আপনি আপনার বাণিজ্যটুকু নিজেরটা নিজে রক্ষা করবেন, নিজেরটা নিজে রক্ষা করবেন। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ হওয়া দরকার পৃথিবীর সবচেয়ে পবিত্রতম। আমাদের এখানে একটা সবচেয়ে বড় অসুবিধার জায়গা, সেটা হচ্ছে আপনার মধ্যে যখন পরীক্ষার নাম্বার পাওয়ার বিষয়টা টিচার স্টুডেন্টের মাঝখানে আসবে, এই রিলেশন হারাম। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ হইতে পারে সেটা বড় ভাইয়ের মতো হইতে পারে, বাবার মতো হইতে পারে, কিন্তু বাবাও না, বড় ভাইও না, বন্ধুও না, বন্ধুর মতো। তো টিচার স্টুডেন্ট রিলেশনশিপ বেসড অন দ্য কনটেক্সট, এটা বাবার মতো হইতে পারে, বন্ধুর মতো হইতে পারে, বড় ভাইয়ের মতো হইতে পারে। একটা জায়গায় আমার খুব আপত্তির জায়গা আছে, এটা আপনাদের থ্রুতে মেসেজটা দিয়ে দেওয়া ভালো। আমাদের জীবনে সবচেয়ে, আবার আমার অনেক সহকর্মী বা আমার অনেক শিক্ষার্থী আমাকে গালিগালাজও মন খারাপ করতে পারেন। সেটা হচ্ছে আমি ক্রিয়েটিভিটির জায়গাটাকে ক্রিয়েটিভিটির জায়গা মনে করি। আপনি স্টুডেন্ট, আপনার পারফরমেন্স হওয়া দরকার স্টুডেন্টশিপ, স্কলারশিপ। আমি টিচার, আমার পারফরমেন্স হওয়া দরকার টিচিং, মোটিভেশন এন্ড আদার থিংস। এখন আমরা ওই জায়গায় যেটা করি সেটা হচ্ছে, আমি ধরেন আপনি ক্রিকেটারের মধ্যে যে 1 নাম্বার, তার কাছ থেকে আমি ক্রিকেট আশা করব, তাকে আমার জন্য আশা করব না। আপনি আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমাদের মধ্যে যেটা, আমাদের চরিত্রে কিছু ভুল, সেটা হচ্ছে আমাদের টিচাররা, সেটা স্যার হোক ম্যাডাম হোক, অনেক সময় স্টুডেন্টদের প্রেমে পড়ে যায়। আমি বলি যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টদের প্রেমে পড়বেন মেটাফিজিক্যালি, মানে ওর সাথে আপনি বাস্তব জীবনে প্রেমে পড়বেন না, ওকে পছন্দ করবেন, ও আপনাকে পছন্দ করবে, সেটা পড়ালেখার মধ্যে থাকবে। আর স্টুডেন্ট টিচার রিলেশন হবে যে আপনি চুইতে চাচ্ছেন, চুইতে পারছেন না, কিন্তু আপনার একটা ক্রাইভিংস আছে। বিষয়টা হচ্ছে কিরকম, যে আমাকে রোল মডেল হইতে হবে, যে উনি টিচার ভাই, তাই ওনাকে আমি সালাম দিই। একটা মানুষকে আমি কেন সালাম দিব? সিজিপি এর জন্য দিব না। আমি আরেকটা কথা হচ্ছে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপে কখনো নম্বর পাওয়ার বিষয়টা, ধরেন আমি সঞ্জনার সাথে একটা লাইভ করলাম, সঞ্জনাদের ওখানে একটা কোর্স পড়াইতে গেলাম, ওরা আমি নাম্বার বাড়িয়ে দিলাম, এইটা কোনো টিচার স্টুডেন্ট রিলেশনশিপ হইতে পারে না। এবং সঞ্জনা, একটা মজার ব্যাপার বলি, যিনি প্রশ্ন করছেন ওই বাইটার জন্য, সেটা হচ্ছে আমার ছাত্রদের মধ্যে যারা সবচেয়ে কম পড়ালেখা পারে, কম নাম্বার পায়, ওদের সাথে আমার সম্পর্ক ভালো। সম্পর্ক ভালো মানে ওদের সাথে আমার ব্যক্তি যোগাযোগ ভালো। আমি ওদের সাথে চা খাই, ওদের সাথে আড্ডা দিই, ওদের সাথে বেড়াতে যাই, ওদের সাথে গল্প করি, কারণ আমার মনে হয় যে ওরা এগুলোতে বাঁচবে। ওরা আমাকে দেখে শিখবে যে এই লোকটা জীবনযাপন করতে জানে, আমারও করা দরকার। যারা ভালো করে তারা তো আলহামদুলিল্লাহ নিজ যোগ্যতায় ভালো করে। কেমন টিচার স্টুডেন্ট রিলেশনশিপ হওয়া দরকার মানবিক সম্পর্ক। একজন ছাত্র কি চায়, একজন শিক্ষার্থী কি চায়, টিচার হলে আপনার চোখের দিকে তাকিয়ে আমাকে ওটা বুঝতে হবে। আমি যেটা স্ট্রংলি নিষেধ করছি সেটা হচ্ছে, টিচার হোক, আমার সহকর্মীরাও মন খারাপ করতে পারেন বা আমাদের স্টুডেন্টরাও মন খারাপ করতে পারেন, সেটা হচ্ছে টিচার স্টুডেন্ট রিলেশনশিপে বিয়ে শাদীর ব্যাপারটা আমার খুব অপছন্দ। এটা যদি না করতে পারেন, আপনি যদি টিচারকে টিচারের জায়গায় রাখতে পারেন, রেসপেক্ট, লাভ শুড বি বেসড অন রেসপেক্ট। আপনি স্যারকে সুন্দর লাগে, সুন্দর লাগবে। শাহরুখ খানকে আমার সুন্দর লাগে, আমি শাহরুখ খানকে বিয়ে করব না। শাহরুখ খানের কে দেখে সুন্দরের আইডিয়াটা আমার মধ্যে আমি গ্রো করাবো। কেমন একই ব্যাপারে একজন টিচারকে আমার ভালো লাগতে পারে, একজন স্টুডেন্টকে আমার ভালো লাগতে পারে। আমার ভালো লাগাটুকু, আমার ও ভালো থাকাটুকু হচ্ছে আমার চাওয়া।
এখন আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে একটা ফুল সুন্দর লাগলে ছিঁড়ে হাতে নিয়ে নিতে চাই। এইটা টিচারের কাজ না বা স্টুডেন্টের কাজ না। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক এবং আজীবন। আমার জীবনে কোনো সাবেক শিক্ষক নাই, আমার জীবনে কোনো সাবেক শিক্ষার্থী নাই। একদিন যাকে পড়িয়েছি সে আমার কপালে লেখা আছে, সে আমার স্টুডেন্ট। আত্মীয়তা নষ্ট হইতে পারে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ নষ্ট হয় না। কারণ আমি যে আপনাকে পড়াইছি, আপনি যে আমার কাছে পড়ছেন, এটা অস্বীকার করার জীবিত অবস্থায় কোনো জো আছে? নাই। আত্মীয়তা আপনি অস্বীকার করতে পারেন, আজকে বিয়ে আছে কালকে নাই, তাইলে নাই, সম্পর্কটা নাই। তারপরে হচ্ছে ধরেন আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নাই থাকতে পারে, আপনি ভাই সেটা কোথাও মানে মা বাবা নাই তো ভাই বোন নাই, অনেক সময় এটা হয়ে যায়। টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী সম্পর্ক, যে আপনি বলবেন না যে উনি আমার সাবেক শিক্ষক। আমার মনে হয় না আপনারা বলেন, বা আমিও বলি না, আমি কখনো বলি না যে আমার সাবেক শিক্ষার্থী। আমি বলছি আমি ওকে প্রিমিয়ারে পড়িয়েছি, আমি ওকে বিজিসি ট্রাস্টে পড়িয়েছি, ওকে আমি বাইস্টে পড়িয়েছি, কুমিল্লায় পড়িয়েছি, এখানে পড়িয়েছি, এভাবে বলি। তো আমি এটা আমার এক স্যার বলছিলেন একবার, আমার এক স্যার একবার আমার প্রশংসা করতে বলছে আমার একজন সাবেক শিক্ষার্থী। আমি বলছি স্যার আই প্রোটেস্ট, আমি আপনার সাবেক শিক্ষার্থী না, আমি আপনার থেকে এখনো শিখি এবং আমি কখনো আপনার এক্স হইতে পারবো না। আপনারা যেটা এক্স বা ওয়াই বলেন যেটা বা সাবেক বলেন সেটা না। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ হচ্ছে একটা চলমান সম্পর্ক। এটা নাম্বার কম পাইছি বেশি পাইছি পড়াইছে কম পড়াইছি সেটা না, মানুষটার আন্তরিকতাটুকু সারা জীবন জিয়ে রাখাটা হবে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। এইটাই হচ্ছে প্রফেশনালিজম, যে আমি আমার কতটুকু করা দরকার সেটা হচ্ছে আমার পড়া দরকার পড়বো, আমার বুঝিয়ে নেওয়া দরকার বুঝবো, এবং আমার দরকার পরীক্ষার খাতা পারফর্ম করা, আমি ওটুকু করবো। এর বাইরে আমার তার সাথে যদি বন্ধুত্ব হয় ভালো, বন্ধুত্ব না হলো আরো ভালো। ওকে, এটা মিউচুয়াল, ইট মিনস ইটস আ ভেরি ডেলিকেট রিলেশনশিপ, এটা হ্যান্ডেল করতে হবে খুব যত্ন করি। ওকে, আই থিঙ্ক আই এম ডান। তারপরে অবশ্যই স্যার, এখন আমরা আমাদের তৃতীয় পর্বে চলে যাচ্ছি, যেখানে ক্যারিয়ার ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে আমরা কিছু প্রশ্ন করব আপনাকে। স্যার, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি কোন স্কিলগুলো অর্জন করা সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? আমি মনে করি জীবনে দৃঢ় অবস্থান তৈরি করতে সহায়তা করে তা কি কি? আচ্ছা, আমি মনে করি সেটা হচ্ছে ধরেন আপনি সিভিল ইঞ্জিনিয়ার, তাহলে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন নিশ্চয়ই আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর অনেক কিছু বাই দিস টাইম জেনে গেছেন। সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে যোগাযোগের দক্ষতা, নিজেকে উপস্থাপন করা। চাকরির বাজার হচ্ছে একটা বাজার, তো আপনি গরু না, আপনি মানুষ। এমন গরু হলে তার শরীর মোটা তাজা এটা সেটা অনেক ক্রাইটেরিয়া দেবে। তাহলে আপনি কি, আপনি একজন গ্রাজুয়েট, আপনি একটা প্রোডাক্ট, আপনাকে সেল করবেন কিভাবে? থ্রু প্রেজেন্টেশন। নাহলে আপনার সাথে আমার পার্থক্য কি সেটা কিভাবে বুঝবে? নিজেকে প্রিপেয়ার করা, ফার্স্ট থিং প্রিপেয়ার করা মানে হচ্ছে কমিউনিকেশন। আপনি বাংলা ইংরেজিটা ভালো পারতে হবে। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি পারে মোটামুটি, জোড়া তালি দিয়ে ইংরেজি লিখে, বাংলা লিখতে দিলে আমি নাই বলে যে আমি টাইপও পারি না। আপনাকে বাংলা ইংরেজি দুটা ল্যাঙ্গুয়েজে অনেক ভালোভাবে রপ্ত করতে হবে, যত্নশীলতার সাথে। কমিউনিকেশন স্কিল ম্যাটার। সেই যে ধরেন আপনি আমার সাথে কোনোদিন কথা বলেন নাই, প্রথম দিনই আপনি উইথাউট এনি ফর্মলিং আপনি কথা বলে যাচ্ছেন, এটা কমিউনিকেশন স্কিল। এবং এটা যদি আপনি লিখে এবং ফর্মাল ইনফর্মাল ডিসকোর্স বলি, যে আমি বাংলা ইংরেজি লিখতে পারি এবং আমি বাংলা ইংরেজি মুখে বলতে পারি। ধরেন আমাদের মধ্যে অনেক টিচার আছে, আমরা শুনছি পাবলিক ইউনিভার্সিটি, আপনাদের ওরকম নাই, কারণ আপনাদের প্রাইভেটগুলোতে টিচার নেওয়ার সময় পড়ালেখা জানে কিনা কম দেখে, সবচেয়ে বেশি দেখে সেটা হচ্ছে পড়ালেখা করাইতে জানে কিনা, মানে ডেলিভারি ঠিক আছে কিনা বা উপস্থাপনা ঠিক আছে কিনা। আপনি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো টিচার আছে দেখবেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, থাকলে দুর্ভাগ্য। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় টিচাররা দেখবেন ভালো মতো কথাই বলতে পারে না, 1 ঘন্টা লেকচার দিতে গেলে উনি 100 দিন কমায় চলে যাবে। ওকে, তাহলে সবচেয়ে বড় স্কিল হচ্ছে একজন গ্রাজুয়েটের জন্য তার দক্ষতার স্কিল, কমিউনিকেশন স্কিল। দ্বিতীয় কথা হচ্ছে আন্তরিকতা থাকলে, আপনি আন্তরিক হলে নিজের সাবজেক্টের অনেক কিছু জানা যায়, একজন বেশি জানবে একজন কম জানবে। আর পার্থক্যটুকু হয় হচ্ছে 16, 17, 18, 19, 20, এর মধ্যে বেশি পার্থক্য হয় না। কিন্তু আপনি 16 পেয়েও 20 যে পেয়েছে তার চেয়ে ভালো করতে পারবেন যদি আপনার দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে আপনি নিজের প্রতি আন্তরিক হন, সৎ হন, এবং আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে। আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি কমিউনিকেট করতে পারলে পৃথিবীর যে কোনো প্রান্তে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে যাওয়ার নিয়ত করলে যেতে পারবেন। আর যদি আপনার কমিউনিকেশন স্কিল দুর্বল হয়, আপনি বড় ইঞ্জিনিয়ার হয়েও কিছু করতে পারবেন না। সার্ভাইভ করতে পারবেন? নো,
কমিউনিকেশন ইজ দ্য কি। যোগাযোগের দক্ষতাই হচ্ছে বর্তমান যুগে সবচেয়ে বড় গ্রাজুয়েট অ্যাট্রিবিউট। জি স্যার। আমরা আমাদের লাইভটি প্রায় শেষের দিকে যাচ্ছি। সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাবো। সেটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, ক্যারিয়ার গঠনের শুরুর ধাপে একজন তরুণ কোন বিষয়গুলো বিবেচনায় নেবে? নিয়মিত চাকরি, উদ্যোক্তা হওয়া, নাকি উচ্চশিক্ষা ও গবেষণা? একজন শিক্ষার্থীকে উপযুক্ত পথ বেছে নিতে আপনি কিভাবে সাহায্য করতে চান? এটা হচ্ছে আমি আপনাকে শুরুতেই বলছি, আপনি কি রান্না ভালো পারেন না কান্না ভালো পারেন, এই দুইটার মধ্যে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আপনি যদি দেখেন যে আপনার পক্ষে গবেষণা করা সম্ভব, আপনি গবেষণা করবেন। আপনি যদি মনে করেন পড়ালেখা এটা আপনাকে দিয়ে হবে না, আলহামদুলিল্লাহ, আপনি ব্যবসা করবেন। আর আপনি যদি মনে করেন যে না আপনাকে দিয়ে বেশি পড়ালেখাও হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, আপনি চাকরি করবেন। আর আপনি যদি দেখেন যে আপনার প্রচুর পড়াশোনা করার আগ্রহ আছে এবং যা পড়বেন তা অন্যকে শেখানোর আগ্রহ আছে, আপনি টিচিংয়ে যাবেন। আর আপনি যদি দেখেন যে আপনি বাইরে গিয়ে সেটেল হবেন, তাহলে অনার্স পাস করে মাত্র চেষ্টা করা ভালো। 1-2 বছরের মধ্যে চলে যাওয়া ভালো, গ্যাপ না দেওয়া ভালো। শিক্ষা জীবনে কোনো গ্যাপই কাম্য না। মানে শিক্ষা জীবনে একদিনের গ্যাপ দেওয়াটাও 1 বছরের ক্ষতি বলে আমি মনে করি। তাহলে বিষয়টা হচ্ছে কি আপনার জন্য কি রান্না করা না কান্না করা, মানে এটা একটা আমি অ্যানালজি দিয়ে বললাম আর কি। আপনি কোনটা ভালো পারেন সেটা আপনি নিজে না জানলে, এটা আমি মোটিভেশনাল দিয়ে বা আপনি অনেকগুলো উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে গিয়ে টাকা পয়সা খরচ করে কিছু করতে পারবেন না। সেলফি তুলে অমুক স্যারের সাথে সমুখের সাথে দেখা করলাম, একান্ত আলাপ করলাম, এগুলো কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি ডিসাইড করেন যে আমি উচ্চশিক্ষার জন্য জার্মানি যাবই যাব। যেতে চাইলে আমাদের এক বড় ভাই আমেরিকা যাবেন নিয়ত করছিলেন, 19 বছর পরে আমেরিকা গেছেন। তারপর উনি আমেরিকা গেছেন এবং উনি আমেরিকা থেকে আর আসেন না। উনি বলে যে আমি আমেরিকা আসতে পেরেছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আপনি যদি ধরে নেন যে আপনি বাংলাদেশের সুপারি বিক্রি করবেন, সুপারি বোধহয় আপনি চিনেন না, সঞ্জনা সুপারি চিনেন? আপনারা অনেকে পানের সঙ্গে যেটা খায়, যেটা আমার বাচ্চারা বলে যে পাতা খায়, মানে পানকে পাতা বলে, সুপারি কি তো জানে না। এই যে আপনি যদি সুপারি বিক্রি করতে চান এবং আপনি যদি আন্তরিক হন, আপনি বাংলাদেশে 1 নম্বর সুপারি বিক্রেতা হইতে পারবেন। বা আপনি যদি, আমি এটাও বলি, যেটা ধরেন একটা মানুষ চুরি করবে, আই এম নট ইন্সপায়ারিং ইট, চুরি করলে 1 নম্বর চোর হইতে হবে, তাহলে তার একটা নাম যশ থাকতে হবে না? মানে আমি যে কাজটা ভালো পারি, আমি খেলাধুলা পারি, আমি ক্রিকেটার হব, ফুটবলার হব, অ্যাথলেট হব, আমি অভিনয় ভালো পারি, আমি অভিনেতা হব। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সবকিছু একটু করতে চাই। সবকিছু একটু করে বুফে খাওয়া হয়, পেট ভরে খাওয়া হয় না। একটা জিনিস মনে রাখবেন, পেট ভরে খাওয়ার জন্য 2-3 আইটেমই যথেষ্ট। আর অনেক সময় পুরো বুফে খেয়েও কিছু না খাওয়ার একটা ফিলিংস থাকে, যে কারণ এটাও খাইতে পারলাম না, ওটাও খাইতে পারলাম না, এটাও খাইতে পারলাম না। কেমন এই জন্য বুফে খাওয়া যায় মাঝে মাঝে, আর জীবনযাপন করতে হয় নিয়মিত খাবার দাবারের মাধ্যমে। তো আমি বলছি যেটা আপনি সবকিছু পারবেন, ঠিক আছে, সবকিছু ট্রাই করবেন, ওটাই মাঝে মাঝে করা যায়, কিন্তু বাস্তব জীবনে আপনি কি পারবেন সেটার একটা বটম লাইন ঠিক করবেন, যে আমি এটা ভালো পারি। ধরেন আপনি ভালো গান করেন, আপনি ভালো সিঙ্গার হয়ে যান, আপনি গানের জগতে যান, আপনি মিউজিকে যান, আপনি ভালো ধর্মকর্ম পারেন, তাহলে আপনি ধর্মকর্মের প্রচারক হয়ে যান। আপনি আই থিঙ্ক আমার কথাটা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে আপনি কি ভালো পারেন সেটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ সঞ্জনা। জি স্যার, আমরা আমাদের পরের কোশ্চেনে যাচ্ছি, যেটা হচ্ছে কোন দক্ষতা বা ডিগ্রি শিক্ষার্থীদের লেখালেখি, কপিরাইটিং বা সাংবাদিকতা সহ বিভিন্ন লেখালেখির ক্যারিয়ারের জন্য সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করে? একই কথা স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, সেটা হচ্ছে রিটেন অ্যান্ড স্পোকেন, দুইটাতে আপনাকে ভালোভাবে দক্ষ হইতে হবে। সেক্ষেত্রে আপনাকে লেখালেখিতে যান, সাংবাদিকতায় যান, চাকরি বাকরিতে যান, ইঞ্জিনিয়ার হলো, আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো না হয়, আপনার ভালো প্রেজেন্টেশন দিতে না পারলে আপনার চাকরি বাকরি যে কোনো কাজে আপনাকে ভালো মতো কি হবে না। মানে আপনি যদি নিজেকে বুঝাতে না পারেন যে আপনার অবস্থানটা কি, অনেক সময় অনেক মানুষ অপরাধ না করেও অপরাধী হয়ে যায়, কি জন্য? সে মন খুলে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারে না বলে। কেমন আপনি ধরেন আইনজীবী হবেন, আপনাকে প্রচুর কথাবার্তা বলার অভ্যাস থাকতে হবে, মানুষকে মোটিভেট করতে হবে। আপনি মোটিভেটর হবেন, তাহলে আপনাকে নানা রকম কথাবার্তা বলার বাহানা শিখতে হবে। তারপরে আপনি টিচার হবেন, আপনাকে ভালো বক্তা হইতে হবে। আপনি ওয়াজিয়ান হবেন, মানে আপনি বক্তৃতা দিবেন, আপনি ধর্মীয় বক্তৃতা দিবেন, তাহলে আপনাকে ধর্ম বিষয়ে প্রচুর পড়ালেখা থাকতে হবে। বাস্তবতাটা হচ্ছে কি, আপনি চাকরি বাকরি যেটাই করেন সেটা হচ্ছে দক্ষতা, কমিউনিকেশন স্কিল ইজ আ মাস্ট। কমিউনিকেশন স্কিল ভালো না যার, তাকে দিয়ে দুনিয়ায় যতই কোয়ালিফাইড হোক কিছু হবে না। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক জ্ঞান গুরু দেখেছি, যাদেরকে বোমা মারলো 1 ঘন্টা কথা বলানো। আপনি যে এতক্ষণ আমাকে নানা রকম প্রশ্ন করে কথা বলেছেন, আমাদের টিচারদেরকে, অনেক টিচার আছে এতক্ষণ কথা বলতে হলো উনি মরে যাবেন।
কারণ কথা বলাটা ওনাকে দিয়ে সম্ভব না। তাহলে আমি টিচার হব না, আমি কথা বলতে না পারলে টিচার হব না। কথা সাহিত্যিক মাহমুদুল হকের একটা কথা আছে, আপনি যদি চুরি করতে চান মার খেতে জানতে হবে। মানে চুরি করার প্রথম শর্ত হচ্ছে মার খাওয়ার টেকনিক জানা। যে যত বেশি মার খেতে জানবে সে তত বেশি বড় চোর হইতে পারবে। বাস্তবে এটাই। ইয়েস, আপনি যে কাজটা করবেন সেটার জন্য আপনাকে দক্ষতা থাকতে হবে। সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি যদি বাংলা ইংরেজি ভালো পারেন আর একটু কম্পিউটারের বেসিক স্কিলগুলো আপনার থাকেন, এই বর্তমান পৃথিবীতে আপনার চেয়ে কোয়ালিফাইড আর কেউ না। আনফর্চুনেটলি আমাদের এই 3টা কাজের একটা কাজও আমরা ঠিকঠাক পারি না। থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের সমাপ্তি বার্তায় যাওয়ার আগে আপনার থেকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার অভিমত কি স্যার? আপনাদের প্ল্যাটফর্ম সম্পর্কে আমার তো ফেসবুক খুব ভালো লাগে। আমি মানে আমাকে আপনি ফেসবুকিয়ান ধরতে পারেন, যে আমি দিনের মধ্যে অনেক ঘন্টা ফেসবুক ব্যবহার করি। আপনাদের প্ল্যাটফর্মটা একটা ভালো, সেটা হচ্ছে ইন্টার কমিউনিকেশনটা নিজেদের মধ্যে থাকে, নিজেদের মধ্যে জানাশোনা থাকে, নিজেদের মধ্যে জানাশোনা থাকে। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার এলাকা দিয়ে বাইরের কোনো মানুষ যাওয়া আসা করে না, আপনাদের একটাই রাস্তা, এবং একটা পর্যায়ে গিয়ে আপনার উপজেলা যেখানে শেষ ওই রাস্তা ওখানে শেষ, তাহলে আপনার লাইফস্টাইল একরকম। এখন আপনার মেইন রাস্তা দিয়ে যদি পাশের উপজেলার মানুষজন যাওয়া আসা করে, আপনার লাইফস্টাইল আরেক রকম। আগেকার দিনে মানুষ খোলা বাথরুমে কাজ করতো কেন, বাথরুম খোলা রাখতো কেন, বা পাটে চটের একটা শেড দিয়ে বানাতো কেন? কারণ তখন হচ্ছে আপনার ওদের এলাকা দিয়ে মানুষজনের যাতায়াত ছিল না, কমিউনিকেশন ছিল না। পরে যখন মানুষ আসা শুরু করলো, মানুষের লজ্জা বাড়া শুরু করলো, তখনই মানুষ আসলে কি করলো, আস্তে আস্তে নিজেদেরকে উন্নত করা শুরু করলো। আপনাদের বিষয়টা একই রকম। আরবি বিশ্ববিদ্যালয়ে 4টা-5টা বিশ্ববিদ্যালয় আছে, এখন ইনস্টিটিউট সহ 6টা ধরেন। এখন আপনারা যখন জানলেন যে আপনি এটা জানেন, আপনার বায়োস্টের লোকজন আরেকটা জিনিস জানে, বায়োটেকটা আরেকজন জানে, 2টা বায়োস্টের স্টুডেন্ট এটা জানে, তাহলে নিজেদের মধ্যে একটা কম্পারিজনের সুযোগ হলো। এইটা একটা বিরল সুযোগ, যেটা অন্য কারো নাই। মানে অন্য পৃথিবীর অন্য কোনো 4টা বিশ্ববিদ্যালয় আমার মনে হয় না একটা ফেসবুক গ্রুপে মারামারি না দিয়ে চালাইতে পারে। এবং আমি গত 5 বছর ধরে 5 বছর, আপনাদের আওসাবের বয়স কত আমি জানি না, আমি যতদিন ধরে দেখে আসছি, আমি আর্মি ইউনিভার্সিটিতে 5 বছর মতো, 22 আমি যতদিন ধরে আপনাদের কমিউনিটিতে দেখলাম, আমি কোনোদিন মারামারি দেখি নাই। বরং ইতিবাচক বিষয়গুলো বা কোন বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে না হচ্ছে একটা কম্পারিজনে যাওয়া যায়, যে 22 হলের পরিবেশ কেমন, বাউয়েটে কেমন, বাউস্টে কেমন, টিচাররা কেমন, পড়ালেখা কেমন, স্টুডেন্টরা কেমন। এবং আপনি তেমন একটা বিষয় বাস্তবতা হচ্ছে, সেটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ের মানুষজন দেখতে কত সুন্দর, সেটাও তো আপনি জানতে পারছেন নাকি? অবশ্যই। যারা ভালো ফটো তুলে সেটাও তো জানা যাচ্ছে। তো অসাব এই মানে আপনাদের যে আর্মি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স বা আপনারা যেটা বলছেন, এই গ্রুপটার আমার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে আপনারা নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন রাখছেন, নিজেদের মধ্যে একটা কম্পারিজনের একটা ব্যবস্থা আছে, কম্পারিজন এবং কন্ট্রাস্টের একটা ব্যবস্থা আছে। সার্টেনলি ইটস এ গুড প্ল্যাটফর্ম। এবং পৃথিবীর কোথাও ওই যেটা বললাম, বাংলাদেশের 4টা বিশ্ববিদ্যালয় একটা গ্রুপে মারামারি না দিয়ে থাকবে এবং সুন্দর একটা আয়োজন করবে, এটা অসম্ভব, আমার কাছে অকল্পনীয় মনে হয়। এই জন্য গতকাল আপনারা লাইভটা মিস করার পর আমি আপনাদের কাউকে একটা বকা দিই নাই। আমি কিন্তু বকা না দেওয়া ছাড়া আমার এমন কোনো স্টুডেন্ট নাই যে আমার কাছ থেকে মন খারাপ করে গিয়ে বাসায় গিয়ে নাম লিখে ক্রস দেয় নাই অথবা গালিগালাজ করেন, এমন কোনো স্টুডেন্ট নাই। কারণ বকা খাই না এমন কোনো আমার ছাত্র নাই। কিন্তু এই অসাবের যে কমিউনিটি যারা আমার সাথে যোগাযোগ করছে, আমি কাউকে কিছু বলি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে ইটস এ ইউনিক প্ল্যাটফর্ম এন্ড আই এম ভেরি মাচ প্লিজড এন্ড হ্যাপি টু বি আ পার্ট অফ ইউ। আপনারা যে কষ্ট করে আপনাদের গ্রুপে অ্যাড করছেন, কোথাও পড়ি না, আমার কোনো বিশ্ববিদ্যালয় নাই, তারপরেও আমাকে 4টা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে অ্যাড করেছে, এটাও আমার কাছে একটা সম্মানের বিষয়। এবং আশা করব ইন ফিউচার ইট উইল বি আ বেটার, ইট উইল বি ইউজড ফর বেটার কমিউনিকেশন বিটুইন দ্য 4 ইউনিভার্সিটিস। এবং আমরা চাইবো যে আপনারা ডিফারেন্ট বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে দাওয়াত করবেন, তাদের কথা শুনবেন, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন, আপনি কম্পেয়ার কন্ট্রাস্ট করতে পারবেন আমাদের টিচাররা কেমন, তোদের টিচাররা কেমন। একটা কম্পারিজনে আসবে। কম্পারিজন সবসময় আপনাকে নেগেটিভলি নিয়ে যায় না, বরং দেখেও যে অনেক কিছু শেখা যায়, সেটা আমি অসাফকে দেখে বুঝলাম যে আপনারা যেভাবে একত্রে কাজ করছেন, দিস ইজ ইউনিটি, and this unity is very rare in Bangladesh as well as in the world. And so my good wishes to the OSAP community, and the kind of arrangement you are going to arrange, and you have already arranged 18 probably like this is a very unique thing. Okay, I mean, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে I have been part of Chittagong University for nearly how many years? 15 years. 15 years আমাকে 3বার বক্তৃতার জন্য ডেকেছে, তাও হচ্ছে 5ই অগস্টের পর থেকে। এর আগে পর্যন্ত কোনোদিন আমি একবার কথা বলতেও যাইতে পারি নাই।
এই ক্ষেত্রে যেটা সুবিধা, আপনাদের অসাফের যেটা সুবিধা সেটা হচ্ছে আপনারা 4 বিশ্ববিদ্যালয়ের মধ্যে কে কোন কাজটা ভালো করছেন সেটা জানতে পারছেন এবং নিজের জন্য একটা রোল মডেলও খুঁজে পাচ্ছেন। দিস ইজ ভেরি ইউনিক and this is a very good thing about OSAP community. All my best wishes for you. থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আপনাকে জানাই হৃদয় থেকে কৃতজ্ঞতা। আপনার সময়, অভিজ্ঞতা ও মূল্যবান কথাগুলোকে আজকের আড্ডাকে তুলে ধরেছে অত্যন্ত অর্থবহ ও অনুপ্রেরণাদায়ক। আমাদের সম্মানিত দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। যারা পরে এই ভিডিও দেখেছেন তাদের জন্য বলছি, এটি রেকর্ড আকারে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সংরক্ষিত থাকবে। শিখবো, শেখাবো, এগিয়ে যাব, এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।